অফিসিয়ালি আজকে সেশনটাই আমাদের প্রথম সেশন পার্ট 1 এর। আর আমি ইচ্ছাকৃতভাবেই ঠিক বইয়ের মাঝখান থেকে শুরু করছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা ছোট্ট টপিককে বেছে নিচ্ছি যাতে মোটিভেশনটা থাকে আর কি। শুরুতেই কোনো জটিল ইস্যু নিয়ে পড়া না শুরু করাই ভালো। এটা একটা কমন টপিক, মোটামুটি সবাই অবগত আছি কম বেশি। এটা নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট চালাবো যে আমাদের এমসিকিউ গুলা কিভাবে এক্সপ্লোর করব, ট্র্যাক আউট করব টেক্সট বুকের সঙ্গে। সো এটাই আমাদের ফার্স্ট কেস। তো এটা টপিকটা নিশ্চয়ই হকের বই থেকে কি কারা কারা পড়ছেন? থরলি পড়া আছে নাকি জামিল ভাই? আসসালামু আলাইকুম জিতু ভাই। হ্যাঁ আসসালাম, ভালো আছেন? এই তো তৈদ ভাই। আমি তো ট্যাক্স বইটা ফলো করছি, উইলিটা সমস্যা হবে? সমস্যা কিছু নাই, সবগুলো তো একই, কিন্তু আমি একটু হকটাকে প্রেফার করছি কারণ হকের বইটা এত ডিটেলস। হকের বইটা পড়লে আপনার এমসিকিউ মানে মোটামুটি কভার হয়ে যাবে। আমি এমসিকিউ দেখছি হকতে, আমি সবাইকে ট্যাক্সটা করছি এ থেকে, ট্যাক্সটা করতেছি এ থেকে, উইলি থেকে, সমস্যা তো হবে না? সমস্যার কিছু না, আপনি যদি কমফোর্ট ফিল করেন দেন ওকে। আর আমরা তো হক নিয়ে এখানে সেশনে আলোচনা করবই। ওই সমস্যা নেই। আমি হুকি মানে হক দেবো, মানে প্রবলেম দেখবো হক থেকে, বাট ট্যাক্সটা করবো। হ্যাঁ, তবে আমি বলবো যে কিছু কিছু বিষয় যেমন এই সাপ্লাই চেইন থেকে শুরু করে পরবর্তী যে এই সেকশন গুলো আছে, হ্যাঁ এগুলো একটু হক ফলো করেন কারণ প্রচুর এমসিকিউ আছে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে মানে সবচেয়ে স্লিপ করার জায়গা কিন্তু আসলে সেকশন ডির সাপ্লাই চেইন থেকে পরবর্তী এফ পর্যন্ত। এর সামনে যা আছে এগুলো খুবই সহজ। সে কারণে আমি এখান থেকে শুরু করছি যে এই জায়গাগুলো আগে আমরা শেষ করে যাব এবং এখানে কোনো ম্যাথমেটিক্সের কোনো ঝামেলা নাই এবং সাপ্লাই চেইন থেকে এফ পর্যন্ত আমরা খুব দ্রুত উঠাইতে পারবো। হ্যাঁ, আর এ থেকে শুরু করলে হয় কি অঙ্কের মজা পেয়ে গেলে আমরা এত বেশি অঙ্কের মধ্যে কনসেন্ট্রেট করি যে শেষের দিকে এগুলো পড়ার আর এনার্জি থাকে না, আর ধরেই নেই যেগুলো খুব সহজ, কিন্তু আসলে সহজ না। ম্যাথমেটিক্সটাই সহজ, নন ম্যাথ ইস্যুগুলা আসলে সবচেয়ে বেশি কনফিউজিং। সমস্যা যাবে, আমি এই জায়গাটা একটু সমস্যা। আচ্ছা, তো আমরা একটু প্রশ্ন করতে করতে আগাই। আচ্ছা, সাপ্লাই চেইন নিয়ে একদম রিয়েল লাইফে কাজ করতেছেন এরকম কেউ আছেন নাকি? কেউ একজন ছিল সম্ভবত। আমি আছি। আপনি কাজ করেন, ওকে, তাহলে সাপোর্ট দিয়ে অসুবিধা নেই প্র্যাকটিক্যালি। সাপ্লাই চেইনের ডেফিনেশন কি এগুলো নিয়ে আর কথা বলছি না, আমি সরাসরি যাচ্ছি লিন রিসোর্স ম্যানেজমেন্ট থেকে। লিন রিসোর্স থেকে বেশ ভালো প্রশ্ন হয়, বিশেষ করে উইলির কোশ্চেন ব্যাংকে প্রচুর প্রশ্ন আছে। তো লিন থিঙ্কিং, লিন রিসোর্স ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের জাস্ট এর প্রিভিয়াস যে ভার্সনটা, ওল্ডার ভার্সনটা ছিল আসলে লিন ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, তবে আর লিন ম্যানেজমেন্ট বা লিন রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে যত কথাবার্তা আমরা পাবো দেখবেন যে সব বিষয়গুলা কনসেপ্ট গুলা ভেরি মাচ ক্লোজ টু ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। বাট পরবর্তীতে এটার কাভারেজটা আরো ওয়াইডার হয়েছে। শেষে আমাদের টেক্সটেই এটার ইন্ডিকেশন দেওয়া আছে যে এটা শুধু ম্যানুফ্যাকচারিং না, সার্ভিস বা ট্রেডিং কনসার্নের সাথেও এটাকে খাপ খাওয়ানো যায় বা এই কনসেপ্ট গুলা কাজে লাগালে বেনিফিট হয়। বাট মোস্ট অ্যাপ্লিকেশনটাই হলো ম্যানুফ্যাকচারিং কনসার্নের জন্য। লিন রিসোর্স ম্যানেজমেন্টের আসলে জিস্ট কথাটা কি ভাই যদি একটু শেয়ার করতেন আপনার নিজের মতো করে, বাকিদের কনসেন্ট্রেশন আসবে। হচ্ছে আপনার মানে ওয়াস্ট মিনিমাইজ করে কাস্টমার ভ্যালু ইনক্রিজ করা, লস মিনিমাইজ করা বা ওয়েস্ট কন্ট্রোল করা। হ্যাঁ, ওয়াস্ট মিনিমাইজ করে কাস্টমার ভ্যালুটা বৃদ্ধি করা, কাস্টমার ভ্যালু ক্রিয়েট করা। দুইটা জিনিস, একটা হচ্ছে যে কাটিং আউট ওয়েস্ট অথবা অপচয় কন্ট্রোল করা এবং এর মাধ্যমে কাস্টমার ভ্যালু ক্রিয়েট করা। আচ্ছা, এখানে দুটো কনফিউজিং ওয়ার্ড পাবো আমরা যে অ্যাডিং ভ্যালু টু দ্য কাস্টমার ইজ নট দ্য সেম থিং অ্যাজ অ্যাডিং ভ্যালু টু দ্য প্রোডাক্ট অর সার্ভিস। হ্যাঁ, এটা নিয়ে কথা আছে যে তাহলে ভ্যালু অ্যাডিং টু কাস্টমার
ভার্সেস ভ্যালু অ্যাডিং টু প্রোডাক্ট অর সার্ভিস, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে তো সামান্য পার্থক্য আছে, সামান্য মানে বেশ ভালোই পার্থক্য আছে। দুটার সাবজেক্ট দুই রকম। আমি ভ্যালু অ্যাড করতেছি, মানে এক কথায় সংক্ষেপে যদি ধরে নেই, ভ্যালু অ্যাডিং টু কাস্টমার মিনস কাস্টমারের স্যাটিসফ্যাকশন, কাস্টমারের লয়্যালটি গেইন করা। আর ভ্যালু অ্যাড টু প্রোডাক্ট অর সার্ভিস, এটা হলো এমন একটা বিষয় যে একটা প্রোডাক্ট আমি তৈরি করলাম, ধরেন এক্স একটা প্রোডাক্ট, এটা তৈরি করতে আমার বেসিক কস্ট হয় $100। এটা আমি 110 টাকায় বেচতেও পারি, কোনো সমস্যা নাই। বাট এটার এমন কোনো ফিচার অ্যাড করলাম, এমন কোনো নতুন কিছু ডিফারেন্সিয়েশন অ্যাড করলাম যার জন্য আরো $2 খরচ হতে পারে। তো 102 টাকা কস্টিং করলো। সো আগে যেটা আমি মানে প্রাইস 110 টাকা ছিল, এটা আমি এখন 115 টাকায় সেল করতে পারতেছি। তার মানে কি, আমি যে অতিরিক্ত 2 টাকা খরচ করলাম, যেটা কিনা আবার আমি সেলস থেকে রিকভার করতে পারি, অর্থাৎ কাস্টমাররা উইলিংলি পে করতে রাজি থাকে। হ্যাঁ, জোর করে তো আর নেওয়া যাবে না, মার্কেট অলওয়েজ কম্পিটিটিভ, আর আমি একা প্লেয়ার না, কখনোই না। সো 110 টাকার প্রোডাক্ট 115 টাকা চাইলে আমি পাবো না। সো এই যে অতিরিক্ত 2 টাকা আমি খরচ করলাম একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করার জন্য, এমন কোন সুবিধা আমি অ্যাড করলাম, একটা ফিচার অ্যাড করলাম যেটার জন্য আমার $2 খরচ হতে পারে, এটা হলো ভ্যালু অ্যাডেড কস্ট বা অ্যাডিং ভ্যালু টু দ্য প্রোডাক্ট অর সার্ভিস, এবং সেই অ্যাডেড কস্টটাকেও কাস্টমার উইলিংলি পে করতে রাজি থাকে খুশি মনে। তো দেখেন, আমি 2 টাকা খরচ করে আমি 5 টাকা রিকভার করতেছি, মানে অতিরিক্ত আরো 3 টাকা লাভ থাকে। এটাই হলো অ্যাডিং ভ্যালু ফর প্রোডাক্ট অর সার্ভিস। তো এখানে আমাদের লিন রিসোর্স ম্যানেজমেন্ট যেটাকে ফোকাস করতেছে, সেটা নট দ্য প্রোডাক্ট অর সার্ভিস, নট ভ্যালু অ্যাডেড ফর প্রোডাক্ট অর সার্ভিস, যেটা কিনা কাস্টমারকে ফোকাস করা হয়েছে। সো এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হলেও হতে পারে। আচ্ছা, বাদ বাকি কথাগুলো খুব সংক্ষেপে সুন্দর করে দেওয়া আছে, আমি জাস্ট দ্রুত রিক্যাপ করে এমসিকিউতে চলে যাব। যে আইডেন্টিফাইং এন্ড এলিমিনেটিং ওয়েস্ট ইজ এ প্রাইমারি ফোকাস অফ লিন রিসোর্স ম্যানেজমেন্ট। মূল ফোকাসটাই হচ্ছে এলিমিনেটিং ওয়েস্ট। For example, manufacturing the primary wasteful activities addressed by lean production include, কিভাবে হতে পারে, ওভার প্রোডাকশন, প্রয়োজনের অতিরিক্ত প্রোডাকশন না করা, অর্থাৎ যতটুকু ডিমান্ড আছে ঠিক ততটুকু প্রোডাকশন করা। ডিলে, যে কোনো ধরনের সময় নষ্ট করা এক ধরনের ওয়েস্টেজ, সো টাইম ইজ মানি। তারপর ট্রান্সপোর্টিং, অর্থাৎ সেট আপগুলো এমন ভাবে রাখা যে ট্রান্সপোর্টেশনটাও যেন সেভ করা যায়। ওভার প্রসেসিং, অতিরিক্ত প্রসেস না করা। অতিরিক্ত ইনভেন্টরি রিজার্ভ না করা, কারণ অতিরিক্ত ইনভেন্টরি মানে অতিরিক্ত অপরচুনিটি কস্ট। হ্যাঁ, মোশন অ্যান্ড মেকিং ডিফেক্টিভ পার্টস। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এ একটা জিনিস আমরা পাই ধর হামেশায়, যে বলে নর্মাল স্পয়েলেজ, অ্যাবনর্মাল স্পয়েলেজ, তারপরে স্ক্র্যাপ, বিভিন্ন ধরনের ওয়েস্টেজ হয়, এটা নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, অর্থাৎ ডিফেক্টিভ প্রোডাকশন যত কম করা যাবে তত ভালো, মানে এগুলো আমাদের কস্ট অফ গুডস সোল্ডকে বাড়িয়ে দেয়। নর্মাল স্পয়েলেজ থাকবে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ প্র্যাকটিক্যাল ক্যাপাসিটিতে নর্মাল স্পয়েলেজ একটা খুব কমন ব্যাপার। হ্যাঁ, একেবারে ডিফেক্টিভ প্রোডাকশন হবে না এটা কেউ বলতে পারে না, বাট সেটা একটা লেভেল থাকতে হবে। এই 7টা পয়েন্ট, 7টা এমসিকিউ। আচ্ছা, এখানে দেখেন, in lean thinking, Mr. Omak and Jones defined lean thinking as 5 principles that incorporate the concepts of the lean enterprise and lean resource management. 5 principle কি? এগুলো একেবারে যে পয়েন্ট উপর মুখস্থ রাখতে হবে আপনাকে লিখে দেওয়ার জন্য বিষয়গুলো এমন না, জাস্ট অবগত থাকলেই হবে। 5টা প্রিন্সিপালের কথা বলা হয়েছে লিন রিসোর্স ম্যানেজমেন্টে। সেটা কি? একটা হলো স্পেসিফাই ভ্যালু। হ্যাঁ, কোন ভ্যালু? ওই যে কাস্টমারের ভ্যালু। কাস্টমারের জন্য যে আমরা ভ্যালু ক্রিয়েট করব বাই কাটিং আউট দ্য ওয়েস্টেজ,
in production process সেই ভ্যালু কি ভ্যালু ক্রিয়েট করব সো এটা স্পেসিফিক কোনো অ্যান্সার নাই এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে যার যে ধরনের কাস্টমার ডিল করি সেই ধরনের ভ্যালু ক্রিয়েট করার জন্য সেই ব্যাপারটাকে আমরা সোজা কথা আমাদের অ্যাকাউন্টিং এ নিতে হবে যে স্পেসিফাই দ্য ভ্যালু as the starting point for lean thinking. Value is defined by the ultimate customer in terms of a specific good or service that meets the customer needs. Next point, next principle হচ্ছে identify the value stream. হ্যাঁ, value stream বলতে যেটা বোঝাচ্ছে এখানে আসলে যে the value stream is all the specific actions. প্রথমে তো ভ্যালু স্পেসিফাই করলাম যে কোন ভ্যালুটাকে আমরা ফোকাস করব বা ক্রিয়েট করব এবং সেটা করার জন্য আমার কি কি করা দরকার সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রিন্সিপাল 3 নম্বরে বলা হচ্ছে যে the remaining steps are then lined up to create continuous flow is the antithesis to batch processing doing work in batches whether it is production work or other activities such as invoicing or accounts receivable leads to inefficiencies because it can mean long waits between batches when volume is low. এটা যারা ফ্যাক্টরি বেস জব যদি কারো করা থাকে সে খুব দ্রুত বুঝতে পারবে জিনিসটা ম্যানুফ্যাকচারিং কনসার্নে দেখেন ব্যাচ ব্যাচ ধরে ধরে প্রোডাকশন হয় ব্যাচ নাম্বারও থাকে প্রোডাকশনের গায়ে অনেক সময় লেখা থাকে তো একটা ব্যাচ থেকে আরেকটা ব্যাচের যে সেট আপ এই টাইমটাকে যদি মিনিমাইজ করা যায় বা এর যে ওয়ার্ক ফ্লো এটাকে যদি মিনিমাইজ করা যায় সেখানে দেখবেন আপনার একটা কাটিং আউট অফ ওয়েস্ট করা সম্ভব unless volume is in the millions of units it is actually more efficient to create continuous flow from one process to the next without using assembly lines whatever এখানে এক ব্যাচ থেকে আরেকটা ব্যাচ প্রোডাকশন শুরু করা বা কমপ্লিট করার মধ্যে যে গ্যাপটা এই গ্যাপ মিনিমাইজের প্রতি একটা ইঙ্গিত করা হয়েছে তো আমাদের পড়াশোনাটাও এরকম যে আমরা ধরুন প্রথম 1 মাস খুব ভালো পড়াশোনা করি মাঝখানে আবার পড়াশোনা বন্ধ হয়ে যায় আবার দেখা যায় নতুন করে শুরু করা লাগে তো এইভাবে আমরাও কিন্তু আমাদের এই ফ্লোটা মেনটেন করতে পারি সেম এই ম্যানুফ্যাকচারিং কনসার্নের এই বিষয়গুলো একই তারপরে পুল পুল কনসেপ্টটা কি হোয়াট ইজ পুল এটা শুরুতে প্রশ্ন করছিল কে সালেহিন পুল হলো সেইটাই যে পুল ইজ দ্য নেক্সট স্টেপ পুল মিনস দ্য কাস্টমার পুলস দ্য প্রোডাক্ট অর্থাৎ কাস্টমার নিজে পিক করবে আপনাকে পুশ করতে হবে না কাস্টমার তার নিজস্ব ডিমান্ড তার প্রয়োজন অনুযায়ী যেটা চেয়ে নেবে ম্যানুফ্যাকচারের কাছ থেকে বা সেলারের কাছ থেকে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে পুল মেথড পুল অ্যাপ্রোচ পুল মিনস দ্য কাস্টমার পুলস দ্য প্রোডাক্ট ফ্রম দ্য প্রোডিউসার অ্যাজ নিডেড রাদার দ্যান প্রোডিউসার্স পুশিং প্রোডাক্ট অন টু দ্য কাস্টমার সো পুল অ্যাপ্রোচে যদি বিজনেসটা করা যায় বা প্রোডাকশনটা করা যায় তাহলে হবে কি আমার উইদাউট নোয়িং দ্য রিয়েল ডিমান্ড or the quantity demanded আমি যদি রিয়েল ডিমান্ডের উপর বেসিস করে কাজ করি তাহলে আমার ওয়েস্টেজ হবে না অর্থাৎ অতিরিক্ত প্রোডাকশন করতে হবে না অতিরিক্ত ইনভেন্টরি হোল্ড করতে হবে না যার সাথে আমার আরো অনেক অপরচুনিটি কস্ট রিলেটেড এটা হলো পার্থক্য পুল আর পুশ এবং বেশ কিছু জায়গায় দেখবেন জাস্ট ইন টাইমেও এই কনসেপ্টটা আছে পুলটা কি আর পুশ কি পুল হলো কাস্টমার তার নিজস্ব ডিমান্ড অনুযায়ী পছন্দ অনুযায়ী প্রোডিউসার ও সেলারের কাছ থেকে তার প্রয়োজনীয় প্রোডাক্টটাকে পিক করবে এটার নামই হলো পুল আর প্রোডিউসার যখন জানে না তার রিয়েল কোয়ান্টিটি কত ডিমান্ডেড হইতে পারে সে একটা অ্যাজাম্পশন করে প্রোডাকশন করে অথবা স্টক করে এবং সেটা সে পুশ করার চেষ্টা করে কাস্টমারের মধ্যে এলো পার্থক্য আর একটা পারফেকশন তো পারফেকশন মানেই হলো ওয়েস্টেজ কন্ট্রোল করার একটা পন্থা যে আমি যত বেশি ভালো কাজ করব বা ফাইন টিউনিং করব তো আমার পারফেকশন আসবে এবং সেক্ষেত্রে আমার ওয়েস্টেজ কন্ট্রোল হবে অপচয় নিয়ন্ত্রণ হবে তো এটার জন্য যেটা দরকার সেটা হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে আরো পড়াশোনা আছে নিচের দিকে হ্যাঁ perfection or rather continuous improvement is the final step it is one of the important principles among the 5 principles the product
teams in dialogue with customers, find more ways to specify value, and learn more ways to enhance flow and pull. অর্থাৎ এটা একটা সামগ্রিক বিষয় এবং সেটা ওয়ান স্টপ কোনো বিষয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। একদিনে পারফেকশন আসবে না এবং পারফেকশনের জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে, প্রয়োজনে রিসার্চ লাগে, ডেভেলপমেন্ট লাগে। আচ্ছা দেখেন, এই পারফেকশন এই প্রিন্সিপালের সাথে রিলেভেন্ট কতগুলো কনসেপ্ট এখানে অ্যাড করা আছে, যেমন কাইজেন। কাইজেন আপনারা জানেন এটা একটা জাপানিজ কনসেপ্ট। The Kaizen is a part of lean manufacturing philosophy. The term Kaizen is a Japanese word that means improvement. That means continuous improvement. Lean resource management এর সাথে কানেক্টেড আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ক্যানভেন। এটাও একটা জাপানি কনসেপ্ট। যে ক্যানভেন is also a component of lean manufacturing. Kanban refers to the signal that tells workers that more work needs to be done. এটা একটা সিগন্যাল, দ্যাট মিনস আগাম একটা সতর্কতা দেওয়া, অর্থাৎ একটা প্রিকশনাস মেজার, সো দ্যাট যদি আনএক্সপেক্টেড এনি সিচুয়েশনকে বিট করার জন্য এটা একটা ভালো জিনিস। যদি আমার সিগন্যালটা থাকে যে আমার আরো ওয়ার্কার লাগবে, হঠাৎ করে ওয়ার্কারের প্রয়োজন পড়লে বা বেশি কাজের দরকার পড়লে আমি কিন্তু এটা ম্যানেজ নাও করতে পারি। সাধারণত রাশ অর্ডার যখন হয়, রাশ অর্ডারের ক্ষেত্রে এই কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট। যেমন ঈদের সময় আপনার অনেক বেশি প্রোডাকশন করতে হতে পারে, অনেক বেশি সেলসম্যান লাগতে পারে। তো এটা যদি আগাম সিগন্যাল না থাকে এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ না করি, প্রস্তুতি না নিই, সেক্ষেত্রে আপনার ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা থাকে। সো ক্যানভান ইজ রিলেটেড। সো এখন দেখা গেল সাপ্লাই চেইন পড়তে যে আমাদের আরো অনেক ছোট ছোট অনেকগুলো কনসেপ্ট চলে আসতেছে। কোথায় ছিলাম? সাপ্লাই চেইনে। সাপ্লাই চেইন থেকে চলে আসলাম লিন রিসোর্স ম্যানেজমেন্ট, লিন রিসোর্স থেকে চলে আসলাম কাইজেন বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যেটাকে বলতেছি আমরা, ক্যানভান, কাইজেন, ক্যানভান, আর একটা হলো জাস্ট ইন টাইম। এখন বলবেন জাস্ট ইন টাইম কনসেপ্টটা আসলে আমরা বেশি পরিচিত কখন, যখন ইনভেন্টরি রিলেটেড পড়াশোনা করি, তখন ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ইনভেন্টরি তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সাপ্লাই চেইনের। সো ইনভেন্টরি ম্যানেজমেন্টকে বাদ দিয়ে তো সাপ্লাই চেইন নিয়ে গবেষণা করার কোনো প্রশ্নই ওঠে না। সো এখানে জাস্ট ইন টাইম, তো জাস্ট ইন টাইমের সাথে লিন রিসোর্স ম্যানেজমেন্টের সম্পর্কটা কোথায়? তৈত ভাই যদি অ্যাড করতেন। লিন রিসোর্স পড়তে যে জাস্ট ইন টাইম কেন সামনে চলে আসলো? তৈত ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, or any other, anyone else? আমরা জাস্ট এই কনসেপ্টগুলো কানেক্টিভিটিটা যদি ধরতে পারি, আমাদের এমসিকিউ কোনোটা আটকাবে না ইনশাল্লাহ। রায়ান ভাই, শেয়ার করতে হবে। ওকে, আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট কনসেপ্ট থেকে যদি আমরা দেখি, জাস্ট ইন টাইম যেহেতু একটা পুরোনো কনসেপ্ট সবার কাছে, যে জাস্ট ইন টাইম হলো সেটাই যে আমার ঠিক যখন প্রয়োজন তখনই আমি ইনভেন্টরি আনতে পারি। অর্থাৎ জাস্ট ইন টাইম যারা ফলো করে তাদের আসলে সাপ্লাই চেইনটা এরকম, বা ইনভেন্টরি বা যে সাপ্লাইজ নিয়ে আমরা কাজ করি, হতে পারে র ম্যাটেরিয়ালস বা এনি আদার থিংস, যে ঠিক আমার যতটুকু দরকার একটা নির্দিষ্ট লিড টাইমের ভিতরে ঠিক ততটুকু ইনভেন্টরি আমি ম্যানেজ করি। অর্থাৎ অনেক বেশি ওয়্যার হাউসের প্রয়োজন নেই আমার কাছে। হ্যাঁ, এখন এটা যে কেউ চাইলে যে পারবে তা না, কারণ তার আরো পারিপার্শ্বিক কিছু বিষয় আছে, যে সে কত দ্রুত তার র ম্যাটেরিয়ালস গুলো অ্যাভেল করতে পারে। সে চায়না থেকে ইম্পোর্ট করে না ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করে, এটা একটা বিষয়। সে চিটাং পোর্ট ইউজ করে না মাতারবাড়ি পোর্ট ইউজ করে, এটা একটা বিষয়। তার ফ্যাক্টরি লোকেশন গাজীপুর না কুড়িগ্রাম, এরকম কিছু বিষয় তো আছে। বাট মূল প্রিন্সিপালটা হলো যে আমার ঠিক যতটুকু দরকার ততটুকুই আমি পারচেস করি এবং স্টক করি, এবং আমার ঠিক যখনই শেষ হয়ে যায় ঠিক ওই মুহূর্তেই পরবর্তী ইনভেন্টরি এসে উপস্থিত হয়।
তার মানে যারা জাস্টিন করতে পারতেছে না বা যারা এই প্রিন্সিপালটা ফলো করতে পারে না, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের নিশ্চয় অনেক বড় ওয়্যার হাউস লাগে, এর জন্য তার অনেক বেশি ওয়ার্কিং ক্যাপিটাল এনগেজ থাকে, তার আদার্স যে অপরচুনিটি কস্টগুলা, গোডাউন ভাড়া খরচ, ভাড়া দেওয়া, লাইটিং, সো মেনি আদার্স কস্টগুলো অনেক বেশি ইনভলভ। তার মানে জাস্ট ইন টাইম ভার্সেস নন জাস্ট ইন টাইম, এখানে কিছু মিনিমাইজ করার সুযোগ আমরা দেখতে পাচ্ছি। আর লিন রিসোর্স বলতেছে সেইটাই, যে আমি খরচ কিভাবে কমাইতে পারি, আমি অপচয় কিভাবে কমাইতে পারি। সো জাস্ট ইন টাইম প্রোডাকশন পলিসি বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট পলিসি যারা ফলো করবে, তারা কিছু খরচ বা ওয়েস্ট কন্ট্রোল করার সুযোগ আছে। সো এইভাবে এটা লিন রিসোর্স বা এলআরএম এর সাথে একটা কানেক্টেড কনসেপ্ট। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে বেনিফিটস অফ লিন রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, তো শুরুতে আমরা দেখছিলাম যে লিন রিসোর্স ম্যানেজমেন্টকে একসময় বলা হতো যে এটা আসলে ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রিভিয়াসলি এটা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং নিয়েই কথা বলতো। যখন কনসেপ্টটাকে আর একটু ব্রডার সেন্সে দেখা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটা ম্যানুফ্যাকচারিং ছাড়াও আদার সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন সার্ভিস অর্গানাইজেশন, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার সেক্টর, এই ধরনের সেক্টরেও লিন রিসোর্স বা এলআরএম কনসেপ্টটাকে অ্যাপ্লিকেবল করা যায়। জাস্ট ইন টাইম নিয়ে অনেক ডিটেলস আছে। সো জাস্ট ইন টাইম নিয়ে যদি একটা প্রশ্ন থাকে যে এটা কি পুল সিস্টেম না পুশ সিস্টেম, তো জাস্ট ইন টাইমটা হচ্ছে পুল সিস্টেম, ডিমান্ড পুল, ঠিক, অর্থাৎ যখন দরকার, যতটুকু দরকার ততটুকুই আমি পিক করি। হ্যাঁ, সো এটা পুশ সিস্টেম না। তো প্রশ্ন থাকবে এরকম, এটা পুল না পুশ। এখানে কিছু ছোট ছোট কনসেপ্ট সাপোর্টিং, যে এমআরপি, এমআরপি টু, ইআরপি, সো এগুলো একটু সফটওয়্যার রিলেটেড এবং কোনো না কোনো ভাবে সাপ্লাই চেন আর আপনার আইটি রিলেটেড কিছু কনসেপ্ট আছে আর কি। So, এখানে জেনারেশন মিন করে যে এমআরপি, যেমন ইআরপি এর আগের ভার্সনটা ছিল এমআরপি টু, তার আগেরটা ছিল এমআরপি, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং, ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং এন্ড এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি, যেটা এখন এটার সাথে আমরা সবাই পরিচিত। ইআরপিটা কি? সাপোর্টিং। আচ্ছা, আউটসোর্সিং একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সাপ্লাই চেইন করতে গেলে আউটসোর্সিং কোনো না কোনো ভাবে আসবেই, কারণ এটার সাথেও আপনার সাপ্লাইয়ের একটা বিষয় আছে। কারণ আউটসোর্সিংটা আমরা তখনই করি, আমরা সাধারণত পার্ট টু তে যারা প্রিপারেশন নিয়েছেন তারা জানেন যে আউটসোর্সিং নিয়ে আমরা বেশ কিছু অঙ্কও করছি। আউটসোর্সিং এর সিদ্ধান্তটা আমরা কিভাবে নেই। হ্যাঁ, এটা, এই সিদ্ধান্তটা কিন্তু ম্যাথমেটিক্যালি নেওয়া যায়, যে আউটসোর্সিং করলে আমি দেখতে চাই যে আসলে আমার মার্জিনাল কস্ট, অর্থাৎ যেটা কি বলে, সরি, আমরা মার্জিনাল অ্যানালাইসিস করে দেখি যে আমার রেভিনিউ আসলে বাড়তেছে না কমতেছে। হ্যাঁ, আউটসোর্সিং মানে এই না শুধু বাইরে থেকে আনলেই আউটসোর্সিং বলি, বা নিজে ইনহাউস প্রোডাকশন না করে বাইরে থেকে কিনলেই যে আমার লাভ হবে সেটা এরকম না। হ্যাঁ, আমাকে কম্প্যারিজন করে দেখতে হয় যে আমি যদি একটা প্রোডাক্ট ইনহাউস বা আমার নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করলে দেখা গেল 100 টাকা লাগে, কিন্তু এটা যদি আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, আমি যদি 80 বা 90-তে এটা অ্যাভেল করতে পারি এবং সিমিলার কোয়ালিটি কনসার্ন যদি এনশিওর করে, সেক্ষেত্রে আমরা আউটসোর্সিং এর সিদ্ধান্ত নিই। এবং আরো বেশ কিছু ক্ষেত্রে আউটসোর্সিং এর সিদ্ধান্ত নিতে হতে পারে, যেমন যে আমার নিজস্ব ফ্যাক্টরির ক্যাপাসিটি ফেল, কিন্তু আমার মার্কেট ডিমান্ড আরো বেশি আছে, সেক্ষেত্রে আমরা সিমিলার কোয়ালিটি মেনটেন করে যদি প্রোডাক্ট অ্যাভেল করতে পারি, সেক্ষেত্রে আমরা আউটসোর্সিং এর সিদ্ধান্ত নিতে পারি। বাট মেন কনসার্ন থাকবে কস্ট কাটিং করা, খরচ কমানোটাই হলো মেইন উদ্দেশ্য, এবং কোয়ালিটি এনশিওর করা। এই অংশে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হলো থিওরি অফ কনস্ট্যান্ট।
থিওরি অফ কনস্ট্যান্ট, হ্যাঁ, অর্থাৎ রিসোর্স কখনোই অ্যাভেলেবল থাকে না, রিসোর্স সবসময় লিমিটেড, বাট ডিমান্ড ইজ আনলিমিটেড। এটাই সংক্ষেপে বলার জায়গা যে থিওরি অফ কনস্ট্যান্টটা আসলে যেটা ফোকাস করে সেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন প্রসেস বা যে কোনো বিজনেস প্রসেসে কখনো না কখনো আপনাকে কনস্ট্যান্ট ফেস করতে হতে পারে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কনসার্নের জন্য এটা খুবই বেশি প্রযোজ্য, কারণ প্রতিটা ফ্যাক্টরির একটা নিজস্ব একটা সভরেন ক্যাপাসিটি আছে। হ্যাঁ, তো ক্যাপাসিটিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে পাবেন যে হচ্ছে আইডিয়াল ক্যাপাসিটি, প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি, আর একটা হলো থিওরিটিক্যাল ক্যাপাসিটি। তো সাধারণত বিজনেস করি আমরা বা প্রোডাকশন সাধারণত করা হয় প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি অনুযায়ী। আইডিয়াল এবং থিওরিটিক্যালটা মোটামুটি কাছাকাছি কনসেপ্ট, অর্থাৎ যারা মেশিনারিজ নিয়ে কাজ করছেন বা মেশিনারি ইম্পোর্ট করছেন দেখবেন প্রতিটা মেশিনের সাথে একটা ব্রোশিয়ার থাকে, একটা বুকলেট থাকে, সেখানে কিন্তু বলা আছে যে একটা মেশিন পার আওয়ার, দেখা গেল একটা রাইস মিল পার আওয়ার 10 মেট্রিক টন রাইস প্রোডাকশন করতে পারে। তো এটা হলো আসলে থিওরিটিক্যাল ক্যাপাসিটি। হ্যাঁ, অর্থাৎ সর্বোচ্চ লেভেল যে প্র্যাকটিক্যালি কি হয়, আপনার লোডশেডিং হইতে পারে, মেশিন ডাউন টাইম থাকতে পারে, মেশিনের প্রবলেম থাকতে পারে, এই বিষয়গুলো কনসিডারেশনে নেওয়া হয় না অনেক সময়। তো জাস্ট ইঞ্জিনিয়ার একটা রিপোর্ট করে যে এটা যদি একদম কোন রকম প্রবলেম ফেস না করে আনইন্টারাপ্টেড ওয়েতে যদি প্রোডাকশন করি, দেন ইট ক্যান প্রডিউস 10 মেট্রিক টন বাই পার আওয়ার। কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি সবসময় অ্যাটেন্ড করা সম্ভব না। সো আমরা প্র্যাকটিক্যাল ক্যাপাসিটিকে বলি সেইটাই, যেটা আসলে আমরা এই লোডশেডিং বলেন না, মেশিন ডাউন টাইম, লেবার আনরেস্ট, লেবার অ্যাবসেন্স, এই সব বিষয়গুলোকে কনসিডারেশন নিয়ে যে ক্যাপাসিটিটা আমরা সেট করি, দেখা যায় এটা 10 মেট্রিক টনের জায়গায় আমরা 6 মেট্রিক টন ধার্য করে যদি আমরা কাজ করি, তো সেটাকে আমরা বলবো প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি। এবং এটা রিয়েলি অ্যাটেনেবল, এবং প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি নিয়ে যখন বাজেট করা হয় তখন এমপ্লয়িরাও মোটিভেটেড থাকে। তো থিওরি অফ কনস্ট্যান্সে যেটা হয় দেখবেন যে আপনার যে প্ল্যান্ট বা ফ্যাক্টরি এনভায়রনমেন্ট আছে এবং আপনি যে র ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করেন বা যে ফিনিশড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এখানে কখনো কখনো আপনাকে রিসোর্স কনস্ট্যান্ট ফেস করতে হতে পারে। দেখা গেলে একটা ফ্যাক্টরিতে দুই ধরনের প্রোডাক্ট হয়, প্রোডাক্ট এক্স আর প্রোডাক্ট ওয়াই। হ্যাঁ, এখন দেখা গেল প্রোডাক্ট এক্স আপনি প্রডিউস করতে পারবেন 5000 ইউনিট, প্রোডাক্ট ওয়াই আপনি করতে পারবেন 7000 ইউনিট। ধরলাম এটা আপনার প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি, এর বেশি আপনি করতে পারবেন না, কারণ প্রত্যেকটা মেশিনের ক্যাপাসিটি আছে। এটা নির্ধারিত হয় কখনো মেশিন আওয়ার বেসিস অথবা লেবার আওয়ার বেসিস। যদি হাইলি টেকনিক্যালি অ্যাডভান্সড কোনো মেশিনারিজ বা ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে আমরা মেশিন আওয়ার ধরি, আর যদি দেখা যায় যে লেবার ইন্টেন্সিভ লাইক গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তখন আমরা ওটাকে লেবার আওয়ার বেসিস ক্যাপাসিটি গুলা ধরি। তো দেখা গেল যেটাই হোক, মেশিন আওয়ার বেসিস বা লেবার আওয়ার বেসিস যাই হোক, এই ফ্যাক্টরিটা তার প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি অনুযায়ী দেখা গেল প্রোডাক্ট এক্স প্রডিউস করতে পারবো আমি 5000 ইউনিট, ওয়াই পারবো 7000 ইউনিট। তার মানে দেখা গেল এই ফ্যাক্টরিটার টোটাল রানিং ক্যাপাসিটি 20,000 মেশিন আওয়ার। অর্থাৎ যেই প্রোডাক্টটি আপনি করেন না কেন, অর্থাৎ এক্স অর ওয়াই যেটাই আপনি প্রডিউস করেন না কেন, আপনি এইটা সর্বোচ্চ 20,000 ঘন্টা চালু রাখতে পারবেন। তার মানে এখানে কিন্তু অলরেডি একটা লিমিটেশনস এর ব্যাপার আছে। এখন দেখা গেল চাইলেই আমি এই 7,000-কে 9,000 করতে পারি না, ডিমান্ড থাকা সত্ত্বেও। আবার মার্কেটে প্রচুর ভালো সুনাম থাকা সত্ত্বেও আমি 5,000-কে 10,000 করতে পারি না। আমি তো রাতারাতি ফ্যাক্টরি ক্যাপাসিটি ডাবল করতে পারবো না, বা চাইলেই 2 শিফটের জায়গায় 3 শিফট চালাবো, এটাও করতে পারি না। অনেক ব্যাপার আছে। তো ধরলাম আমার প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি, তখন বলছে কি যে আপনারা যখন কনস্ট্যান্ট ফেস করেন তখন আমি সেই জায়গাতেই হাত দিব
যেটাতে আপনার লাভ বেশি হবে। এটা হলো কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। হ্যাঁ, কিরকম দেখা গেল প্রোডাক্ট এক্স দেখেন সংখ্যায় কম হলেও এইটা যদি পার মেশিন আওয়ার আপনাকে কন্ট্রিবিউশন মার্জিন বেশি দেয়, হ্যাঁ, অর্থাৎ 1 ঘন্টা মেশিন চালাইলে যদি প্রোডাক্ট এক্স তৈরি করে আপনার 2 টাকা লাভ হয়, আর দেখা গেল 1 ঘন্টা মেশিন আওয়ার ইউজ করে প্রোডাক্ট ওয়াই আমার লাভ হয় 1 টাকা, তাহলে আমি কোন দিকে ফোকাস করব? অর্থাৎ যেটা কিনা কন্ট্রিবিউশন মার্জিন বেশি দিবে আমি সেদিকে ফোকাস করব। অর্থাৎ আপনার মেশিন ক্যাপাসিটিটাকে রেশনিং করতে বলা হয়েছে। হ্যাঁ, কনস্ট্যান্ট রিসোর্স ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে রেশনিং করতে হবে। যেমন এখন কি হচ্ছে, আমার বাংলাদেশে এখন ধরেন গ্যাস সাপ্লাই কমে গেছে, ইউক্রেন যুদ্ধের পরে আমি এলপিজি আনতে পারি না, আমার ডলার ক্রাইসিস, তেল আনতে পারছে, আমার কিন্তু গভর্নমেন্ট এখন তাই করতেছে, পিডিবি ফুয়েল রেশনিং করে প্রোডাকশন করতেছে, ফ্যাক্টরি এনভায়রনমেন্টও তাই। সো আমি ওই জায়গাতে বেশি ফোকাস করব যেই জায়গায় আমার কন্ট্রিবিউশন মার্জিনটা বেশি হবে। হ্যাঁ, এটা কখন করব? যখন কিনা আমি কনস্ট্যান্ট ফেস করব। হ্যাঁ, বটলনেক নামে একটা কনসেপ্ট পাবো, এখানে একটা ওয়ার্ড পাবো। বটলনেকটা কি, মানে মুরগির গলার মতো আর কি, বটলনেক বা চিকেন নেক, অর্থাৎ এই জায়গাটা সরু জায়গাটাই হলো বটলনেক। কাজ করতে করতে দেখা যায় একটা ফানেলের মতো একদম চিপা হয়ে গেছে জায়গাটা। তখন ওই জায়গাটাকে আমার ম্যানেজ করতে গেলে আমাকে দেখতে হবে যে আমার আসলে মার্জিনটা কোথায় বেশি, কন্ট্রিবিউশন মার্জিন যেখানে বেশি সেখানে আমি আমার রিসোর্সটাকে রেশনিং করব। এটা একটা ওয়ে। আর দেখা গেল আমার ক্যাপাসিটি 5000 ইউনিট আর এটা 7000 ইউনিট, বাট আমার প্র্যাকটিক্যালি সেলিং ক্যাপাসিটি আছে বা ডিমান্ড আছে দেখা গেল এটা 4000 আর এটা 5000, সেক্ষেত্রে এটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই। দ্যাট মিনস এরকম সিচুয়েশনে উই আর নট ফেসিং এনি বটলনেক। বাট দেখা গেল 5-এর জায়গায় 6 হয়ে গেছে, হ্যাঁ, এক্স এর ডিমান্ড 5 থেকে 6000-এ উন্নীত হয়ে গেছে, তখন আমি কি করব? তখন আমি এইটা কমায় দেব, এটা কমায় দিয়ে আমি এদিকে আমার রিসোর্সটাকে ডাইভার্ট করব। এখানে রিসোর্সটা কি? দেখা গেল আমার মেশিন আওয়ার, হ্যাঁ, এখান থেকে কিছু মেশিন আওয়ার আমি এইদিকে ডাইভার্ট করব, বিকজ এখানে কন্ট্রিবিউশন মার্জিন বেশি। মূল কনসেপ্ট হলো এটা, থিওরি অফ কনস্ট্যান্ট। বাট এরকম ক্ষেত্রে থিওরি অফ কনস্ট্যান্ট যেটা বলতে যাচ্ছে, আপনার কনস্ট্যান্ট রিসোর্স নিয়ে যখন আমরা কাজ করি কস্ট অ্যাকাউন্টিং এ, এটা একটা ইম্পর্টেন্ট দিক নির্দেশনা আছে এরকম। সেক্ষেত্রে আপনি আউটসোর্সিং ও করতে পারেন। দেখলো আপনার মেশিন ক্যাপাসিটি ফুললি ইউটিলাইজ করার পরেও আরো ডিমান্ড থেকে যাচ্ছে, আপনার কাস্টমার ডিমান্ড আরো আছে, সেক্ষেত্রে আমরা আউটসোর্সিং করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমার কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমি আইডিয়াল কনসেপ্ট আর থিওরি, আইডিয়াল ক্যাপাসিটি থিওরিটিক্যাল ক্যাপাসিটি ডিফারেন্সটা বুঝতেছি না। আচ্ছা, থিওরিটিক্যাল হচ্ছে যেটা ব্রোশিউরে থাকে, তাহলে আইডিয়ালটা কি? দেখছি। আইডিয়ালটা হলো সেটা যেটা আইডিয়াল এনভায়রনমেন্টে সম্ভব। আমাদের এখানে সবগুলাই দেওয়া আছে, আমি দেখাচ্ছি। জি, রিয়েল, আছে, লাস্ট আমি জানি। হ্যাঁ, রিয়েল ডেফিনেশনটাই আমরা দেখাচ্ছি, একবার পড়লেই বুঝতে পারবো। আইডিয়াল থেকে স্ট্যান্ডার্ড যেটা সেট করা থাকে ওটাই না আইডিয়াল? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেই, সেটা থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন। থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিনটা কি? থ্রুপুট আর নর্মাল কন্ট্রিবিউশন মার্জিন তো আমরা জানি যে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্টকে আমরা বলি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা বাড়তি কনসেপ্ট আমরা দেখতে পাইলাম, সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন, থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিনে ভ্যারিয়েবল কস্টের মধ্যে তো আসলে থাকে কি? ভ্যারিয়েবল কস্টের মধ্যে থাকে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল অর্থাৎ প্রাইম কস্ট প্লাস আদার্স ভ্যারিয়েবল ওভারহেড। ওভারহেড কিন্তু ভ্যারিয়েবল হতে হবে, এই নিয়ে আমরা বলি ভ্যারিয়েবল কস্ট। কিন্তু থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন বের করার সময় আমরা শুধুমাত্র একটা আইটেম নিই, সেলস মাইনাস ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল।
ডাইরেক্ট মেটেরিয়াল, এই একটা আইটেম, এইটার যে গ্যাপটা সেটাকে আমরা বলি থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, ক্যাপাসিটি গুলো ডেফিনেশন আমরা একটু দেখে নিই। যে থিওরিটিক্যাল অর আইডিয়াল ক্যাপাসিটি, প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি, মাস্টার বাজেট, নর্মাল। আমি বললাম যে থিওরিটিক্যাল আর আইডিয়ালের মধ্যে আসলে ডিফারেন্সটা খুবই কম। তো বলছে যে which assumes the company will produce at its absolutely most efficient level at all times with no breaks and no downtime. অর্থাৎ নো লোডশেডিং, নো লেবার আনরেস্ট, নো লেবার ইলনেস, কোনো কিছু না, মানে ধরে নিয়েছে সবাই রোবট। হ্যাঁ, এটাই হচ্ছে আইডিয়াল অর থিওরিটিক্যাল। হ্যাঁ, অর্থাৎ আসলে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই থিওরিটিক্যাল অর আইডিয়ালের মধ্যে। আর প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালি বুঝলাম। মাস্টার বাজেট, এটা বাজেটিং করার সময় আমরা পাবো, এটা সেকশন বিতে পাবো। মাস্টার বাজেট, মাস্টার বাজেটের সময় একটা বাজেট ধরে নেওয়া হয়, একটা ক্যাপাসিটি, যে কোনো একটা ক্যাপাসিটিকে বেস করে একটা বাজেট ধরা হয়, which is the amount of output actually expected during the budget period based on expected demand. হ্যাঁ, অর্থাৎ আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা এক্ষেত্রে প্রযোজ্য, যে আমি আসলে আমি ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখি যে বিগত 3 বছর আমি কিরকম সেলস করতে পারছি। দেখা গেলো গত বছর আমি 1000 মেট্রিক টন মার্কেটে দিতে পারছি, এই বছর আমার এক্সপেকটেশন থাকলো যে 10% ইনক্রিজ করে আমি বাজেটটা করবো। হ্যাঁ, এবং সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আমার মেশিন সেটাকে সাপোর্ট দিতে পারবে কিনা, মাঝামাঝি একটা ব্যাপার। Normal capacity is normal, which is the level of annual activity achieved in the long run that will satisfy average customer demand over the period of 2 or 3 years. It's also depend on the historical data. আর মাস্টার বাজেটটা বিভিন্ন রকম হতে পারে, এটা ডিপেন্ড করতেছে আমার বাজেটিং অ্যাপ্রোচটার উপর। যদি টপ ডাউন হয় তাহলে একরকম হবে, আর যদি বটম আপ অ্যাপ্রোচ হয় তাহলে আরেক রকম হবে। হ্যাঁ, টপ ডাউনটা হলো যেটা সিইও বা সিএফওরা মিলে করে, একদম টপ ম্যানেজমেন্ট একটা বাজেট করে চাপায় দেয়, আমাদেরকে চিঠিতে জানাই দিল যে তোমাদেরকে এটা অ্যাচিভ করতে হবে। সেক্ষেত্রে দেখবেন যে এটা অনেক বড় হবে, তাদের এক্সপেকটেশন বেশি থাকে। আর বটম আপ হলে হবে কি, এখানে সবার একটা অংশগ্রহণ থাকে, পার্টিসিপেটরি ওয়েতে আলাপ আলোচনার মাধ্যমে হিসাব নিকাশ করে একটা বাজেট সেট আপ করা হয়। তো দুইয়ের মধ্যে দেখা যায় অনেক তফাৎ থাকে। তো সাধারণত বটম আপ অ্যাপ্রোচটা বেশি মোটিভেটেড হয়, আর টপ ডাউনটা একটু এমপ্লয়িরা ডিমোটিভেটেড থাকে। হ্যাঁ, জামিল ভাই, আপনি কি উত্তর পাইছেন? জি পেয়েছি, মানে আমি থিওরিটিক্যাল আইডিয়াল কালকে সেম দেখেছি, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। বেসিক্যালি আসলে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আসলে এটা সেট করতেছে যারা ওই মেশিনটা যারা তৈরি করছে। হ্যাঁ, ধরেন আমি যে রাইস মিলের উদাহরণটা দিলাম, ধরেন ওই মেশিন যারা তৈরি করছে ওটার সাথে যে টেকনিক্যাল টিম, তারা একটা ক্যাপাসিটি সেট করে দিচ্ছে তাদের গবেষণা অনুযায়ী। হ্যাঁ, এবং ওই এটার সাথে এটার আসলে খুব বেশি পার্থক্য নাই। ওই যে তারা বলছে যে পার আওয়ার 10 মেট্রিক টন হবে, এটা আসলে আইডিয়াল সিচুয়েশনে। আইডিয়াল সিচুয়েশন হলো সেটাই, ধরে নিব যে কোনো লোডশেডিং হবে না। এটা আমাদের এক্সপেকটেশন, আমাদের চাওয়া, সরকারের কাছেও আমাদের চাওয়া যে কখনো লোডশেডিং হবে না, ইন্টারনেট ফেল করবে না। এটা হলো আইডিয়াল সিচুয়েশন, যেটা বাস্তবে সম্ভব না। জি, সুতরাং আমরা একটু এমসিকিউ গুলা দেখি। আমার কিছু কোয়েশ্চেন ছিল স্লাইড নাম্বার 135 থেকে। 135 পেজ স্লাইড নাম্বার। নাম্বার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। 35, বলেন। এটা এই পেজটা, এটা তো স্লাইড নাম্বার 135। এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা একটু নিচের দিকে, পয়েন্ট নাম্বার 2, আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, লাস্ট লাইন। এটার। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 2 এর লাস্ট লাইন। The আচ্ছা, product with the highest throughput contribution margin per minute. এক্স্যাক্টলি। ডিটারমিন দ্য মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট মিক্স গিভেন দ্য কনস্ট্যান্ট। আচ্ছা, প্রোডাক্ট মিক্সটা কি? প্রোডাক্ট মিক্স হলো সেটাই, যেমন যে উদাহরণটা আমি দিয়ে শুরু করছিলাম আসলে, যে আপনার যে ফ্যাক্টরি এনভায়রনমেন্ট অথবা আপনার যে প্রোডাক্ট লাইন, আপনি দুই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এক্স অ্যান্ড ওয়াই।
এবং এই দুইটা মিলে আপনার যে কমন কস্ট গুলা বা জয়েন্ট কস্ট অথবা ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, এটা হলো সেম। অর্থাৎ একই ফ্যাক্টরি ইউজ করছেন, একই প্রিমিস, একই ম্যানেজমেন্ট, একই সেট আপ, আপনার ইলেকট্রিসিটি মিটারও একটা, হ্যাঁ, কিন্তু প্রোডাক্ট আপনার দুইটা করেন, একটা এক্স আর একটা ওয়াই। বাট আপনি বিস্কিটও তৈরি করেন, কেকও তৈরি করেন, কিন্তু এই বিস্কিট আর কেককে বলা হচ্ছে একত্রে প্রোডাক্ট মিক্স। আচ্ছা, এখন বলা হয়েছে কি বলছে যে কোন লাইনটা ভাইয়া? লাস্ট লাইনটা। লাস্ট লাইন, যে the product with the highest throughput contribution margin per minute in the constant will be most profitable, even though it may have a lower throughput contribution margin for the manufacturing process as a whole. আচ্ছা, এখানে আমরা অনেক কিছু পাইলাম। আমি কি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করব না জাস্ট কোন একটা স্পেসিফিক ওয়ার্ডে কনফিউশন আছে? পার মিনিট যেটা, আচ্ছা, আমার কোয়েশ্চেনটা ছিল যে পার মিনিটটা যেটা ওটা চুজ করলে মোস্ট প্রফিটেবল হবে, ইভেন দো ইট মে হ্যাভ আ লোয়ার থ্রুপুট কন্ট্রিবিউশন ফর দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যাজ আ হোল। এটা মানে কি যে লোয়ার কন্ট্রিবিউশন মার্জিন অ্যাজ আ হোল, মানে এটা মানে কি? আচ্ছা, পার মিনিট কন্ট্রিবিউশন মার্জিন যেটা বলছে সেটাতে আমরা যাই। এখানে থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন অর ইন এ হোল, আমরা সাধারণত আরো ব্রডার সেন্সে কস্ট অ্যাকাউন্টিং করবো, তখন সাধারণত আমরা পাবো মার্জিনাল অ্যানালাইসিসে কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে আমরা কাজ করি নর্মালি। হ্যাঁ, আর থ্রুপুট নিয়ে যখন বলছি, থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন তো দেখলাম যে ভ্যারিয়েবল কস্টের মধ্যে তো থাকে অনেক কিছু। হ্যাঁ, থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন হলো শুধুমাত্র সেলস মাইনাস ডাইরেক্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটা সাধারণত কস্ট অ্যাকাউন্টিং টুল ছাড়া বিশ্লেষণের জন্য প্রয়োজন পড়ে। আপনি থ্রুপুটটাকেও ইগনোর করতে পারেন, বাদ দিলাম এটা। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন পার মিনিটটা কি? কন্ট্রিবিউশন মার্জিন পার মিনিট, আমি যে একটা গল্প করলাম শুরুতে যে 20,000 মেশিন আওয়ার ছিল কাল্পনিক, বিষয়টা একই, পার মিনিটও হইতে পারে, পার আওয়ারও হইতে পারে, অথবা পার লেবার আওয়ারও হইতে পারে। তো সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন প্রত্যেকটা প্রোডাক্টেরই, এটারও একটা, এর জন্য অ্যালোকেটেড মেশিন আওয়ার আছে, ওয়াই এর জন্য একটা অ্যালোকেটেড মেশিন আওয়ার আছে। দেখা গেল 20,000-এর মধ্যে 12,000 মেশিন আওয়ার এক্স কে দেওয়া হয় আর 8,000 মেশিন আওয়ার ওয়াই কে দেওয়া হয়। তো সামগ্রিকভাবে অ্যানালাইসিস করলে দেখা যাবে ও যত পিস প্রোডাকশন হয় এক্স এর, ওয়াই এর যতটুকু হয়, প্রত্যেকেরই কিন্তু অ্যাভারেজ একটা কন্ট্রিবিউশন মার্জিন আছে, পার ইউনিট বেসিস আছে, আবার পার মেশিন আওয়ার অথবা পার মিনিটের বেসিসে ওটাকে কনভার্ট করে বের করতে আমরা দেখতে পারি, কম্প্যারিজন করতে পারি ইনসাইট অ্যানালাইসিস করার জন্য। আচ্ছা, এখন কি বলছে যে দ্য প্রোডাক্ট উইথ দ্য হাইস্ট থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন পার মিনিট ইন দ্য কনস্ট্যান্ট উইল বি দ্য মোস্ট প্রফিটেবল। এটা নিয়ে কোনো সন্দেহ আছে কিনা? না। ওকে, যেটার কন্ট্রিবিউশন মার্জিন বেশি সেখানে আমি ফোকাস করলে আমার কোনো দোষ নাই। আচ্ছা, এটাই হওয়া উচিত, সাধারণত সবাই এটাই করবে, বিশেষ করে যখন কিনা ক্রাইসিস মোমেন্ট। Even though it may have a lower throughput contribution margin for the manufacturing process as a whole মানে কি? অর্থাৎ দুইটা মিলে যখন, হ্যাঁ, আপনাকে যদি আমি মার্জিন অ্যানালাইসিস এর একটা অঙ্ক করাইতে পারতাম, এটা আসলে পার্ট 2 তে আছে, দেন এটা একদম ক্লিয়ার হইতো। জাস্ট আমি একটু চেষ্টা করতেছি যে অ্যাজ এ হোল বলতে কি বোঝাচ্ছে এখানে। অ্যাজ এ হোল বলতে হলো প্রোডাক্ট মিক্স। আমি একটা জিনিস উদাহরণ দিই, প্রোডাক্ট এক্স এর কন্ট্রিবিউশন মার্জিন ধরেন $2, প্রোডাক্ট ওয়াই এর কন্ট্রিবিউশন মার্জিন ইন্ডিভিজুয়ালি আমি বলতেছি ধরেন $1.25, কিন্তু ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন বলে একটা কনসেপ্ট আছে, ওয়েটেড অ্যাভারেজ, যেটার সাথে অ্যাজ এ হোলের সম্পর্ক আছে। জামিল ভাই কি আমি ধরতে পারতেছেন কথাটা? জি। আচ্ছা, অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর এনি ফ্যাক্টরি ওনার এটা দেখবে যে তার ইন্ডিভিজুয়াল কোন প্রোডাক্ট কতটুকু কন্ট্রিবিউশন মার্জিন সার্ভ করে, প্রোভাইড করে। তো যেটা বেশি করে সেখানে আমি করব, কনসেন্ট্রেট করবো, এটাই স্বাভাবিক। যদিও যখন কিনা ওয়েটেড অ্যাভারেজ করি, দুইটা মিলে দেখা গেছে সেখানে হয়তো তার কন্ট্রিবিউশন কমও থাকতে পারে।
ওই জায়গাটাকে আমি এই ওয়েটেড অ্যাভারেজটাকে আমি ইগনোর করতে পারি কনস্ট্যান্ট সিচুয়েশনে, অর্থাৎ ক্রাইসিস মোমেন্টে। এটা হলো বিষয়। ইভেন দো ইট মে হ্যাভ লোয়ার থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন ফর দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যাজ এ হোল, অর্থাৎ নর্মাল সিচুয়েশনে পুরো ফ্যাক্টরির জন্য ওয়েটেড অ্যাভারেজ যে কন্ট্রিবিউশন মার্জিন আসার কথা, সেখানে হয়তো এক্স এর কন্ট্রিবিউশনটা হয়তো বা কম। কারণ দেখা গেল এক্স হয়তো 8,000 ইউনিট প্রোডাকশন হয়, আর ওয়াই দেখা গেল 12,000 প্রোডাকশন হয়। সেক্ষেত্রে কি হবে? দেখা গেল ডিমান্ডটাই এরকম আছে, এক্স এর কন্ট্রিবিউশন মার্জিন ইন্ডিভিজুয়ালি বেশি কিন্তু তার ডিমান্ড কম 8,000 ইউনিটস। ওয়াই এর কন্ট্রিবিউশন মার্জিন $1.25 বা $1.5 কিন্তু তার ডিমান্ড বেশি, সংখ্যায় বেশি। সেক্ষেত্রে কি হবে? অ্যাজ এ হোল যখন আমি ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন বের করব, তখন দেখা যাবে এক্স এর কন্ট্রিবিউশন কম থাকবে, ওয়াই এর কন্ট্রিবিউশন খুব বেশি থাকবে। সংখ্যা আমি না এখানে একটা ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করতেছিলাম। আমি মনে করতেছিলাম এরকম যে কন্ট্রিবিউশন মার্জিন একটা প্রোডাক্টের বেশি হলে ওটা আমরা চুজ করতে পারবো না, আমরা চুজ করব কন্ট্রিবিউশন মার্জিন পার মিনিট যদি বেশি হয়। এক্স্যাক্টলি, পার মিনিট, ডেফিনেটলি পার মিনিট। আপনার রিসোর্সটা কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল না, আপনি কনস্ট্যান্ট রিসোর্স নিয়ে যখন কথা বলবেন, আমি আপনাকে একটা একটা স্যাম্পল ম্যাথ পাঠিয়ে দেবো সবার উদ্দেশ্যে, একদম এটা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। থিওরি অফ কনস্ট্যান্ট আপনার পুরো ক্লিয়ার হবে ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, ওই যে বললাম যে প্রতিটা প্রোডাক্টের প্রোডাক্ট বেসিস একটা কন্ট্রিবিউশন মার্জিন থাকে, আবার সেটা নট ইম্পর্টেন্ট ফর কস্ট অ্যাকাউন্টেন্ট, ওটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টের জন্য দরকার, প্রফিট লস বের করবে এই জন্য। কিন্তু আপনি যখন আন্ডারলাইং আরো অ্যানালাইসিস করবেন এজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট, তখন আপনি দেখবেন হচ্ছে রিসোর্সটা কি। একটা ফ্যাক্টরির কনস্ট্যান্ট রিসোর্স, কনস্ট্যান্ট রিসোর্স, আপনার পয়সা থাকলে তো আপনি র ম্যাটেরিয়ালস আনতে পারছেন, কোনো সমস্যা নাই, বা ইনস্ট্যান্ট, এটা একটা ভ্যারিয়েবল রিসোর্স, যে কোনো সময় আমি হয়তো কম বেশি করতে পারবো, কিন্তু কনস্ট্যান্ট ফিক্সড একেবারে ফ্যাক্টরি এনভায়রনমেন্টের মধ্যে। হ্যাঁ, আপনার ধরেন প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি 20,000 মেশিন আওয়ারের বেশি আপনি মেশিন চালাতে পারবেন না এক মাসে। এটাকে টেনে হিসেবে লম্বা করার কোনো সুযোগ নেই। কনস্ট্যান্ট রিসোর্সের কিছু উদাহরণ দেওয়া, যেমন লেবার আওয়ার, 1,00,000 লেবার আওয়ার, এর বেশি আপনি মেশিন চালাতে পারবেন না, মানে ফ্যাক্টরি রান করতে পারবেন না। এটা হলো কনস্ট্যান্ট রিসোর্স। তারপরে কখনো কখনো কোনো বিশেষ র ম্যাটেরিয়ালস হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট, লেবার আওয়ার আর মেশিন আওয়ার। সো আমরা লেবার আওয়ার আর মেশিন আওয়ারের ভিত্তিতে কন্ট্রিবিউশন মার্জিনটা বের করে অ্যানালাইসিস করি, কম্প্যারিজনটা করে। এগুলো বিষয়। সো অ্যাজ আ হোল মানে পার মিনিটে না, মানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। টোটাল, এক্স্যাক্টলি। আর কন্ট্রিবিউশন মার্জিন পার মিনিট যেটা বেশি ওটা প্রফিটেবল বেশি হবে, যদিও টোটালটা এসে কম হতে পারে। এক্স্যাক্টলি, এবং আচ্ছা, টোটালটাকে আপনি ধরে রাখবেন হলো, এটা একদমই যেটা বেস্ট টার্মিনোলজি, ইট শুড বি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ, ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন, ওকে। ওয়েটেড অ্যাভারেজ। হ্যাঁ, মানে টোটাল প্রোডাক্টে দেখা গেল একটা 100টা ইউনিটের মধ্যে আপনি হচ্ছে প্রোডাক্ট এক্স বিক্রি করতেছেন 40টা, প্রোডাক্ট ওয়াই বিক্রি করতেছেন 60টা, তার মানে এদের কন্ট্রিবিউশন কত অ্যাজ এ হোল? একজন 40% আর একজন 60%। হ্যাঁ, তো ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে বের করি? ধরেন এক্স এর কন্ট্রিবিউশন মার্জিন 2, এটা হলো 1.5। ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন যখন বের করব, যখন আমার গ্রস এর বিষয়টা আসবে, তখন আমরা এইভাবে দেখি যে 0.4 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 0.6 মাল্টিপ্লাইড বাই 1.5, এটা করলে দেখবেন যেটা আসবে সেটাকে আমরা বলবো ওয়েটেড অ্যাভারেজ কন্ট্রিবিউশন মার্জিন। জি। বাট মার্জিনাল অ্যানালাইসিসের সাথে এটার একদম চরম সম্পর্ক আছে। ওটাতে আপনাকে ইঙ্গিতই করবে এটা যে যেইটা কিনা আপনাকে বেশি প্রফিট দেয় ইনস্ট্যান্ট, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার, সোজা বাংলায়।
তো সৎ ব্যবহার করতে গেলে আমি ওইভাবেই দেখবো, ম্যাথমেটিক্যালি ডিসিশনটা নিতে হবে। ম্যাথমেটিক্যাল ডিসিশন ছাড়া কোনো ডিসিশনকে এম্পিরিক্যাল ডিসিশন বলা যাবে না, আবেগের বশত কোনো ডিসিশন হয় না। আপনার ম্যাথ বা ক্যালকুলেশন যদি সাপোর্ট করে যে এখানে এই লাইনে গেলে আমার এটা বেশি আসবে, মার্জিনটা বেশি আসবে, সেটাই আমি করবো। এছাড়া আমরা এমসিকিউ গুলো দেখি। ভাই আমার টেক্সটে আর কিছু কোয়েশ্চেন ছিল, এটা কি পরে করব? এমসিকিউ গুলো সেরে আসি, ওটাতে হয়তো ওকে কভার হয়ে যেতে পারে, নাহলে অবশ্যই প্রশ্ন করার সুযোগ থাকবে, সমস্যা নেই। ওকে। সরি, আবার ওই পেজটাই আসছে। এখানে আমাদের এমসিকিউ আছে মাত্র 19টা, তো যেটাই আছে সেটা খুবই স্ট্রাকচার্ড। হ্যাঁ, তো এই 19টা বা 20টা দেখলে আমরা বুঝতে পারবো যে টেক্সট বুক থেকে আসলে কিভাবে এমসিকিউ গুলো সেট হয়। নেক্সট সেশনটা একটু অন্যরকম হবে। নেক্সট অর্থাৎ আমাদের প্রতিটা সেশনই হবে এক একটা মক টেস্টের মতো। হ্যাঁ, তো আজকের সেশনটা একটু ডিফারেন্ট। আমাদের 19টা প্রশ্ন সলভ করতে হয়তো ম্যাক্সিমাম এখানে 30 মিনিট লাগতে পারে। খুব সহজ সহজ প্রশ্ন, সাপ্লাই চেইনের প্রশ্নগুলো। আমরা জাস্ট রিভিউ করে যাব, হয়তো আপনাদের জানা প্রশ্ন অনেকে হয়তো দেখছেন, তারপর আমরা রিপিট করে যাব। হ্যাঁ, এনিহাও আমাদের কোর্স এই এমসিকিউ ব্যাংকটাকে সলভ করতেই হবে। মানে 90% কোশ্চেন যদি আমরা এখান থেকে সলভ করতে পারি, প্রিপারেশন ডান। আচ্ছা, which one of the following is the characteristics of enterprise resource planning, ERP? ERP এর একটা ক্যারেক্টার জানতে চাচ্ছে যে which one of the following, এখানে 4টা অপশন আছে, 4টার মধ্যে নিশ্চয় 3টা ফলস ইনফরমেশন আছে, একটা রাইট ইনফরমেশন, সেটা বের করতে হবে। হ্যাঁ, সো আজকে আমরা নিশ্চয় কুইজ করছি না, জানা থাকলেও আমরা আলোচনা করব, এবং সেটা কনফিউশন থাকলে আমরা টেনে হিস্ট্রি একটু লম্বা করতে পারি আলোচনাটাকে। আমার সাথে একটু শেয়ার করেন যে এখানে ইআরপি তো জানি যে ইআরপি কে হয়তো অনেকে ন্যারো কনসেপ্টে হয়তো অ্যাকাউন্টিং সফটওয়্যার মিন করি, কিন্তু আসলে তা না, এটা আরো মানে মোর দ্যান অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যার। ইট প্রোভাইডস ভেরি ইন্টিগ্রেটেড ফাংশন, সবকিছুই আছে এর মধ্যে। বিজনেস রান করতে যা যা প্রয়োজন, পেরোল থেকে শুরু করে ইনভেন্টরি এন্ড এভরিথিং, আপনারা এটা অনেকে হয়তো ইউজ করেন এটা। তো রাইট ইনফরমেশনটা কি? দ্য বেস্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে ইট এনাবলস সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট টু ইন্টিগ্রেট উইথ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সাবসিস্টেম। হ্যাঁ, এখন কথা হলো এটার সাথে কারো কোনো কনফিউশন আছে কিনা, বা এটার সাথে আপনি কনভিন্সড কিনা এই অ্যান্সারটার প্রতি। ইট এনাবলস সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট টু ইন্টিগ্রেট উইথ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সাবসিস্টেম। এই ক্যারেক্টার নিয়ে কি আমরা কনভিন্সড? জি। ওকে, আচ্ছা, আর একটা রং ইনফরমেশনে যাই যে ইট ক্রিয়েটস এ ডিসেন্ট্রালাইজড ডেটাবেস দ্যাট কালেক্টস দ্য এন্ড ফিডস ডেটা ইনটু সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে নিলাম না কেন, এটা জানাও দরকার। অপশন এ আর বি এর সাথে কন্ট্রাস্টিং ফ্যাক্টর কি আসলে? কেউ কেউ তো ভুলে এ তো ক্লিক করতে পারে। ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন, রাইট, এই কথাটাই বলা আছে। অর্থাৎ ইআরপির অন্য কোনো এমসিকিউ ব্যাংকে দেখবেন যে সেন্ট্রালাইজ শব্দটা ইউজ করছে কেউ কেউ। হ্যাঁ, সো সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজেশনটাই হলো এখানে মূল ফ্যাক্টর। ইআরপি কখনো ডিসেন্ট্রালাইজ না, ডিসেন্ট্রালাইজ হলে তো সে ইন্টিগ্রেট করতে পারবে না।
So in a just-in-time inventory system, which statement is false? প্রশ্নটা সহজ করে দিছে false শব্দটা ইউজ করার কারণে। In a just-in-time inventory system, which statement is false? So আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন সি। সিতে বলা হচ্ছে যে বিকজ জাস্ট ইন টাইম ইজ এ ফুড সিস্টেম। আর পড়ার দরকার আছে? এখানে শেষ। বিকজ জাস্ট ইন টাইম ইজ এ পুশ সিস্টেম, এখানে থেমে গেলেও চলবে, আর সামনে আগানোর দরকারই নেই। কারণ জাস্ট ইন টাইম কখনোই পুশ সিস্টেম না, এটা একটা পুল সিস্টেম। আচ্ছা, তো রাইট ইনফরমেশন গুলো কি জাস্ট এক নজর দেখে যাবেন। এমসিকিউ ব্যাংক যখন সলভ করবেন শুধু কারেক্ট অ্যান্সারটা দেখবেন না, দয়া করে আশেপাশে গুলো একটু দেখে নেবেন, কারণ ওগুলোকে একটু ঘুরালে ফিরালে আরেকটা প্রশ্ন করা যায়। হ্যাঁ, তো আপনি যদি 100টা প্রশ্ন পড়েন দেখা আসলে ইনফ্যাক্ট আপনি 400টার সম পরিমাণ প্রিপারেশন হয়। 360 ডিগ্রিতে ঘুরাইলে অনেক কিছু করা যায়। তো জাস্ট ইন টাইম ইজ এ পুল সিস্টেম, রাইট? Just in time combines purchasing, production and inventory control into one function. And the main idea in just in time system is that company does not produce anything until the next process requires it. ঠিক এইভাবে যখন ইনফরমেশন গুলো সাজানো থাকে, আমি যখন পড়তে যাবো, আমার তার মুখস্থ করার বয়স নাই বা মুখস্থ করার দরকারও নাই, হয়তো ইনফরমেশন গুলো আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এমসিকিউ মানে ধাঁধা। যে জিনিস খুব সুন্দর করে বলে দিছে যে ফলস ইনফরমেশন কোনটা। তো যেহেতু ফলস বের করতে বলছে, স্বাভাবিকভাবে আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো, যেখানে যেহেতু 4টা অপশন আছে, 4টার মধ্যে 3টা অপশন আছে সত্য। সো আমি জাস্ট ইন টাইম সম্পর্কে যতই জানি, টেক্সট বুক পড়ে যেভাবে আমি দেখতে পারি ইনফরমেশনটা, এমসিকিউতে কিন্তু অনেক ফিল্টার্ড ওয়েতে থাকে প্রেজেন্টেশনটা। সো রং ইনফরমেশনটা বের করার পাশাপাশি আমি আরো 3টা সঠিক ইনফরমেশন জেনে গেলাম এখান থেকে। যদি কারো টেক্সট বুক পড়া কম থাকে সেক্ষেত্রে সে কিন্তু এইভাবে তার ঘাটতিটা মেকআপ করে নিতে পারবে এমসিকিউ ব্যাংক থেকে। তারপরে কিন্তু এখানে সুন্দর একটা ন্যারেশন দিয়ে রাখছে, আমরা এগুলো একটু করে দেখে যাব যখন নিজেরা পড়বেন আর কি, একটু দেখবেন, বেশি কমন থাকলে দরকার নেই। আচ্ছা, when demand for a product or products exceeds production capacity, which one of the following is the first step that managers should take? আমার প্রথম প্রশ্ন হলো যে এই আমি এমসিকিউতে যাচ্ছি না, আপনাদের কাছে জানতে যাচ্ছি যে এই প্রশ্নটা আসলে কোন থিওরির সাথে যায়। when demand for a product or products exceeds production capacity, which one of the following is the first step that managers should take? কি করা দরকার সেটা আমি যাচ্ছি না, কিন্তু কনসেপ্টটা আসলে কোনটার সাথে রিলেটেড, কোন টপিকটার সাথে? থিওরি অফ কনস্ট্যান্ট, রাইট। আচ্ছা, সেক্ষেত্রে যেটা এটা জানতে যাচ্ছে যে অ্যাকশনটা কি হওয়া উচিত। আপনি থিওরি অফ কনস্ট্যান্ট পড়তে গেলে বিরক্ত হয়ে যাবেন, অনেক মানে কঠিন কঠিন শব্দ ইউজ করছে, বিষয়টা এত জটিল না। বিষয়টা হলো এইটাই, এই এক কথায় যেটা বলছে, ডিমান্ড অফ প্রোডাক্ট or products exceeds production capacity, that means এখানে রিসোর্স ইনভলভ, এবং সেই রিসোর্সটা অবশ্যই কনস্ট্যান্ট। রিসোর্স যদি অ্যাভেলেবল থাকতো তাহলে কেউ পড়াশোনাই করতাম না। আমাদের কি করা উচিত সেটা বলছে যে ফোকাস দেয়ার এফোর্টস অন কনস্ট্যান্ট আইডেন্টিফিকেশন। হ্যাঁ, যে ওই জায়গাটা চিহ্নিত করতে হবে, ক্রাইসিস এরিয়াটাকে আইডেন্টিফাই করা, সোজা কথা। তো অন্য কাজগুলো কেন নয়? হ্যাঁ, মনে হতে পারে যে স্পেন্ড মানি, যে টাকা তো অনেক কিছু সলিউশন দেয়, স্পেন্ড মানি টু এলিমিনেট দ্য বটলনেক। হ্যাঁ, এটা স্পেসিফিক বলা সম্ভব না, যদি সেটা টাকার ডিমান্ড না হয় তাহলে কি করবেন? টাকা ঢাললেই কি সব হবে? অ্যাপ্লাই অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট টু সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, এটাও একেবারে টু দ্য পয়েন্ট ট্রু না, যে অ্যাক্টিভিটি বেসড ম্যানেজমেন্ট সেটা মানে ডিমান্ড করে কিনা আমরা জানি না, কারণ আগে তো আমরা প্রবলেমটাই চিহ্নিত করলাম না। সো কম্প্যারিজন করলে ডিটাই বেস্ট অ্যান্সার। আচ্ছা, a manufacturing company incurred the following cost during the last quarter related to product development and production. ভালো কথা। তো materials storage, production design, metal handling, moving, direct materials, quality inspection, etc. etc. এখানে বলছে what amount of cost should be
classified as value added cost. Value added. And value added to key what? The manufacturing company incurred the following cost during the last quarter related to product development and production. এখানে অনেক ধরনের খরচ আমরা দেখতে পাচ্ছি, কোন খরচটাকে আমরা ভ্যালু অ্যাডেড কস্ট হিসেবে নিতে পারি? এখানে কয়টা? পাঁচটা আইটেম আছে। প্রোডাক্ট ডিজাইন, এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন কোয়ালিটি ইন্সপেকশন, and direct materials. Product design and direct materials. এই দুইটা। ম্যাটেরিয়াল স্টোরেজ এটা বাই ডিফল্ট আপনাকে করতেই হবে। কোয়ালিটি ইন্সপেকশন এটা রেগুলার একটা কনসার্ন। বুঝছো? ভ্যালু অ্যাডেড উইদাউট ম্যাটেরিয়ালস তো এটা কখনোই সম্ভব না। আর প্রোডাক্ট ডিজাইনের মধ্যে আপনার ডিফারেন্সিয়েশনের ব্যাপার আছে। হ্যাঁ, only the product design and direct material cost are value added cost. ব্যাখ্যাটা আরো ডিটেলস দিতে পারতো, তাই নাই। ভ্যালু অ্যাডেড এর ব্যাপার যেটা থাকবে, ভ্যালু অ্যাডেড এটা আমরা ডিটেলস পাবো, সেকশন বি তে আছে এটা। ভ্যালু অ্যাডেড এর সাথে একটা কনসেপ্ট লুকায়িত আছে, সেটা হলো ডিফারেন্সিয়েশন। উইদাউট ডিফারেন্সিয়েশন আপনার ভ্যালু অ্যাডেড কস্টও ইনকার হয় না, আর পাবলিকও টাকা দিতে রাজি থাকে না। তো যেখানে ডিফারেন্সিয়েশন আছে সেখানে আপনার ভ্যালু অ্যাড হওয়ার সুযোগ আছে। তো সেটার সাথে ইম্পর্টেন্ট একটা লিঙ্কেজ আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনিং আর ম্যাটেরিয়ালস বাই ডিফল্ট, এটা সবসময় লাগবে। Theory of constant focus on removing bottlenecks, which generally has the effect of reducing congestion. Theory of constant যেটা বলছে যে bottleneck ক্রাইসিস জায়গাটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে রিমুভ করার কথা বলছে, which generally has the effect of reducing congestion. The reducing both operating cost and inventory levels. এটা হলো কারেক্ট ইনফরমেশন। কেন কারেক্ট আমরা একটু দেখি, যেহেতু এটা একটা থিওরি, সে একটু বাড়তি ফোকাস দরকার। যে if a company is able to reduce bottlenecks, they will be able to reduce both operating cost and inventory levels. Inventory levels will be able to be reduced because they do not need to maintain inventory levels to keep the bottleneck producing. আচ্ছা, bottleneck-কে যদি আমরা একটা ধরে নিলাম, এমন একটা ট্রাফিক জ্যামের সাথে তুলনা করতে পারেন। ট্রাফিক জ্যাম হলে কি হবে? ট্রাফিক জ্যামটাকে যদি আমি রিমুভ করতে পারি, তো স্বাভাবিকভাবে আমার অপারেটিং কস্ট এবং ইনভেন্টরি লেভেল দুটাই কমবে। এবং দুটা কমা মানে ইট ইজ রিলেটেড টু এলআরএম, রিলেটেড টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, in theory of constant analysis, the throughput contribution margin. Throughput contribution margin কি? এটা খুব সিম্পল প্রশ্ন, জাস্ট ডেফিনেশন টাইপ বা ফর্মুলাটা জানতে চাইছে। থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন হলো সেইটাই যেটা সেলিং প্রাইস মাইনাস দ্য ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিনের সর্বোচ্চ কঠিন প্রশ্ন হলো এইটা একটা, আর একটা হলো হয়তো কিছু কস্ট আইটেম দিয়ে বলবে যে এটা এই প্রোডাক্টের থ্রুপুট মার্জিন কত। সিম্পল, আপনি শুধু চার্ট থেকে বের করে নেবেন যে তার ডিরেক্ট ম্যাটেরিয়াল কত, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত, আর সেলিং রেট দেওয়া আছে কিনা, যদি অঙ্কে ম্যাথমেটিক্যাল ফর্মে থাকে আর কি। আচ্ছা, a production system in which a unit is produced only when needed in the next step
in the production line is called, এটাকে আমরা কি বলবো? জাস্ট ইন টাইম সিস্টেম। আচ্ছা, এই প্রশ্নটাকে কিন্তু এই শব্দটা কেটে দিয়ে আরেকটা রাইট অ্যান্সার বসানো যায়। A production system in which a unit is produced only when needed in the next step in the production line is called, দেখা গেল আরেকটা শব্দ ইউজ করতে পারতো, জাস্ট ইন টাইমটা আমাদের খুব পরিচিত, কাছের পরিচিত ভাই, পুল সিস্টেম বলা যায় কিনা? জাস্ট ইন না বলে পুল সিস্টেম বা পুল অ্যাপ্রোচ এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে। এমসিকিউতে একেবারে সবকিছু গ্রামাটিক্যালি ঠিক থাকবে এমন না, মেটাফরিক শব্দ বা কাছাকাছি শব্দ দিয়েও তারা ধাঁধা তৈরি করে। অনেক কিছুরই দেখবেন যে গ্রামার খুঁজে পাবেন না। সো জাস্ট ইন টাইম আর পুল সিস্টেম কাছাকাছি কনসেপ্ট, এবং এটা একজনের বৈশিষ্ট্য আর কি। Which of the following statement is not true about the application of TOC called the drum buffer rope system? এই ড্রাম বাফার রোপ যে অ্যাপ্রোচটার কথা বলা হয়েছে টেক্সটে পাবেন, এটা পুরোপুরি একটা মেটাফরিক কনসার্ন। এগুলোকে আসলে রূপক অর্থে ইউজ করা হয়েছে। ড্রাম বাফার রোপ, ড্রাম বাজতেই থাকবে, একটা বাফার জোন ক্রিয়েট করতে হবে যেখানে র ম্যাটেরিয়ালস থাকবে, ওয়ার্ক ইন প্রসেস থাকবে, হ্যাঁ, আর রোপ একটা সিগন্যাল হিসেবে কাজ করে, এরকম একটা বিষয়। So which of the following statement is not true about, হ্যাঁ, টিওসির সাথে যায় না বা ড্রাম বাফার রোপের সাথে যায় না, এরকম is not a true, that means একটা ফলস ইনফরমেশন এখানে আছে, সেটা কোনটা? মানে বাকিগুলা কিন্তু ট্রু ইনফরমেশন। সো এই ধরনের এমসিকিউ গুলা আমরা সব অপশন গুলাই জেনে রাখবো যে কোনটা ট্রু আর কোনটা ফলস। টেক্সট বুকে তো ওইভাবে নিশ্চয় সাজিয়ে দেওয়া নেই, টেক্সট বুকে একটা জেনারেল কনসেপ্ট থাকে। এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে দ্য সিকোয়েন্স অফ প্রসেস আফটার দ্য কনস্ট্যান্ট ইজ দ্য রোপ। এইটা ফলস ইনফরমেশন, এটা ফলস ইনফরমেশন। তাহলে রাইট ইনফরমেশন কি? ডিভিআর সম্পর্কে যদি প্রশ্ন করা হয় যে হুইচ ওয়ান ইজ দ্য রাইট ইনফরমেশন অ্যাবাউট ডিভিআর, রাইট ইনফরমেশন আমরা একটু জেনে রাখি যে ডিভিআর attempts to minimize build up of inventory at a bottleneck while keeping the bottleneck busy at all time. হ্যাঁ, বিজি থাকে কোন জায়গায়? ওই যে হচ্ছে এটা থাকে হলো এই যে বাফার জোনে, এটা মাঝখানে থাকে। হ্যাঁ, বাফার জোনে কিছু ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি স্টক থাকে যেটা কিনা সিস্টেমটাকে বিজি রাখার জন্য। সো ডিভিআর attempts to minimize build up of inventory at a bottleneck while keeping the bottleneck busy at all time. The constant process is the drum, অর্থাৎ thoroughly যে constant situation বা ক্রাইসিস প্রসেসটাকে বলা হচ্ছে ড্রাম। The buffer is a minimum amount of work in process inventory waiting for completion. হ্যাঁ, দুটা কাছাকাছি কনসেপ্ট, এগুলো বিষয়। আমার টেক্সট বুক পড়া থাকলে এগুলো আমি ইজিলি বের করতে পারবো। According to TOC, all of the following activities help to relieve the problem of a bottleneck in operation except, except যুক্ত প্রশ্নগুলো সবচেয়ে বেশি খতরনাক। Except, according to the TOC, all of the following activities help to relieve the problem of a bottleneck in operation, মানে সবগুলাই হেল্পফুল বটলনেককে রিমুভ করার জন্য বা সলভ করার জন্য, একটা ছাড়া, সেইটা কোনটা? অর্থাৎ আনইউজফুল। তো সেটা বলছে অপশন এ, যে ইনক্রিজিং দি এফিসিয়েন্সি অফ অপারেশনস অ্যাট বটলনেক মেশিনস। আচ্ছা, আমরা যখন এই সেন্টেন্সটা পড়লাম তখন একটা পজিটিভ সিগন্যাল দেয়, কিন্তু এফিসিয়েন্সি অফ অপারেশনটা এটা আচ্ছা
According to the theory of constraint, all of the following activities help to relieve the problem. So option A টা লক্ষ্য করেন যে increasing the efficiency of operations at non-bottleneck machines, এটাকে কারেক্ট বলতেছে, কিন্তু কারেক্ট হলো আমার প্রশ্নের ডিমান্ড অনুযায়ী কারেক্ট, বাট এই ইনফরমেশনটা ছিল রং ইনফরমেশন, যে এটা আসলে আনইউজফুল, বাকিগুলো হেল্পফুল। The shifting products that do not have to be made on bottleneck machines to non-bottleneck machines, reducing setup time at the bottleneck operations and eliminating idle time at bottleneck operations. প্রশ্নটা কিন্তু জটিল আছে, এটা নিয়ে কথা বলার সুযোগ আছে, কেউ কি বলতে চান? জামিল ভাই? ভাই নন বটলনেক মেশিন যে এফিসিয়েন্সি বাড়ায় তো লাভ নাই, আচ্ছা, বিকজ বটলনেক অপারেশন মানে বটলনেক যেখানে ওইটা যেই টাইম লাগে ওই টাইমেই তো প্রোডাকশন চলতে থাকবে। এক্স্যাক্টলি। আসলে প্রশ্নের ডিমান্ডটা কি? এক্সেপ্ট দিয়ে আসলে কি, এক্সেপ্ট দিলে একটু প্যাঁচ লাগানো যায়, আসলে এক্সেপ্ট দিয়ে কি বোঝাতে চাচ্ছে? প্রশ্নের ডিমান্ডটা আমাকে একটু ক্লিয়ার করুন। এখানে তো বলতেছে সবগুলোই হেল্প করে, যে ফলোইং অ্যাক্টিভিটিস যেগুলো সবগুলোই কেন হেল্পফুল টু রিলিভ দ্য প্রবলেম অফ বটলনেক ইন অপারেশন, এক্সেপ্ট একটা ছাড়া, একটা ছাড়া। সেটা হলো দেখেন এখানে বলছে যে ইনক্রিজিং দ্য ইফিসিয়েন্সি অফ অপারেশন অ্যাট নন বটলনেক মেশিনস। নন বটলনেক অর্থাৎ ধরেন আপনার রাস্তাটা 4 লেন থেকে আপনি যখন গলির মধ্যে আসেন তখন কিন্তু অলরেডি একটা বটলনেক তৈরি হয়ে যায়। হ্যাঁ, আবার দেখা গেল এখানে একটা টার্ন নিচ্ছে, যেটা মনে করেন 4 লেন রাস্তা, বটলনেক কিন্তু আসলে এই জায়গাটা, তাই না? তো বলছে যে ইনক্রিজিং দ্য ইফিসিয়েন্সি অফ অপারেশন অ্যাট নন বটলনেক মেশিন, আমার নন বটলনেক এরিয়া কিন্তু এইটা, এই জায়গাটা। নন বটলনেক এটাকে 4 লেনকে আরো যদি 6 লেন করি কি লাভ হবে? জ্যাম তো আরো বাড়বে, আরো বেশি গাড়ি আসবে, সে এই জায়গায় আটকে যাবে। এটা হলো সেটা, বলছে যে নন বটলনেক এরিয়ার ইফিসিয়েন্সি বাড়িয়ে কোনো লাভ নেই। সো এটা একটা ফলস ইনফরমেশন, এবং এটাই ছিল প্রশ্নের ডিমান্ড। আর তারপরে বলছে বি তে বলছে জামিল ভাই যেটা মেনশন করলেন, যে শিফটিং প্রোডাক্টস দ্যাট ডু নট হ্যাভ টু বি মেড অন বটলনেক মেশিনস টু নন বটলনেক মেশিন, এটা আসলে রেশনিং করা। শিফটিং শিফটিং করা মানে রেশনিং করার কথা বলতেছে এখানে। হ্যাঁ, আপনি ছড়ায় দেন, পারলে ছড়ায় দেন, দিলে কি হবে, এটা আপনার সামগ্রিক ক্রাইসিসটাকে কিছুটা হলো মিটিগেট করবে। শিফটিং প্রোডাক্টস দ্যাট ডু নট হ্যাভ টু বি মেড অন বটলনেক মেশিন, যে এই এরিয়াতে যেটার প্রোডাকশন না করলেও চলে সেটা আপাতত অন্য জায়গায় শিফট করেন। সো ইট মে বি হেল্পফুল। রিডিউসিং সেট আপ টাইম অ্যাট বটলনেক অপারেশন। সেট আপ টাইম কোনটা, যে এক ব্যাচ থেকে যখন আর এক ব্যাচের প্রস্তুতি চলে, ব্যাচ টু ব্যাচ যে প্রস্তুতিটা, এটা আমাদের মানে মিনিমাইজ করার কথা শুরুতেই বলে দিচ্ছে, এটা করতে হবে। তো এলিমিনেটিং আইডল টাইম অ্যাট বটলনেক অপারেশন, আইডল টাইমও ওইটাই, যে এক ব্যাচ থেকে আরেক ব্যাচ বা একটা শিফট থেকে আরেকটা শিফটের যে টার্নওভার পিরিয়ডটা, এটা যতটা মিনিমাইজ করা যায়, সো এগুলো হেল্পফুল। সো এই প্রশ্নটা আমাকে খুব জ্বালাইছে, এই কারণে আমি এখানে একটু থামলাম। এটা এত পড়তাম কিন্তু মাথায় ঢুকতো না। হ্যাঁ, যে বটলনেক নন বটলনেক এই জায়গাটা ধরতে একটু কনফিউজ লাগা, বিশেষ করে তাড়াহুড়া মুহূর্তে এটা আরো কাজে দেয় না। An advantage of an enterprise resource planning system is that, এটা খুব সহজ প্রশ্ন, অ্যাডভান্টেজ, নর্মাল অ্যাডভান্টেজ
যে its implementation improve business process. Very true. Successful implementation of just-in-time inventory system requires all of the following except. যেখানে except পাবেন সেগুলো খুব ভালো করে দেখবেন। অন্য প্রশ্ন একবার দেখবেন, except হলো প্রশ্ন দুইবার দেখবেন। Successful implementation of a just-in-time inventory system requires all of the following except. সবগুলোরই দরকার। সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ জাস্ট ইন টাইম, অর্থাৎ জাস্ট ইন টাইমটাকে যদি আমরা সাকসেসফুল করতে চাই সবকিছু প্রয়োজন পড়বে, একটা না হলেও চলে। সেটা কোনটা? সেটা হচ্ছে বলছে যে ইউজ অফ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। হ্যাঁ, ইট ইজ হেল্পফুল বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। ইআরপি সফটওয়্যার আপনাকে ইনস্টল করতেই হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। আপনি যদি খাতা কলমে কাজ করতে পারেন, বড় বড় লেজার টানতে পারেন, সমস্যা নাই, অথবা কম দামি কোনো সফটওয়্যার দিয়েও চালাইতে পারেন বা এক্সেল দিয়ে করতে পারেন, ইউ ক্যান ডু ইট। বাট জাস্ট ইন টাইম এটা একটা প্রিন্সিপাল মাত্র বা একটা অ্যাপ্রোচ। সফটওয়্যার আপনাকে সাহায্য করবে বাট এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, তো রাইট ইনফরমেশন গুলো কি কি দেখেন। ইচ ওয়ার্কার, এখানে বি সি ডি প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট অপশন, কারণ এগুলো রিভার্স করলেই অনেকগুলো প্রশ্ন হবে। যে ইচ ওয়ার্কার ইজ এবল টু অপারেট অল মেশিনারি অ্যান্ড পারফর্ম অল সাপোর্টিং টাস্ক। হ্যাঁ, জাস্ট ইন টাইম যারা পারফর্ম করে তাদের আসলে সবকিছু একটু বেশি বেশি ইফিসিয়েন্ট থাকতে হয়, আদারওয়াইজ এটা সময় না। কারণ অলরেডি জাস্ট ইন টাইম কিন্তু একটু রিস্কিও বটে, কারণ এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। হ্যাঁ, যদি কোনো একটা সাপ্লাই ফেল করে তো সেক্ষেত্রে আপনার প্রোডাকশনে ডিজাস্টার হইতে পারে বা ইভেন কাস্টমার শিফট করে অন্য জায়গায় চলে যেতে পারে, যেহেতু তাদের লিড টাইম খুব কম মেনটেন করে। সো ক্লোজ কোঅর্ডিনেশন বিটুইন অ্যান্ড অ্যামাং ওয়ার্ক স্টেশনস। সো যেহেতু পুরো সিস্টেমটাই ভেরি মাচ ইফিশিয়েন্ট, সো ক্লোজ কোঅর্ডিনেশন মাস্ট বি নিডেড। ক্লোজ রিলেশনশিপ উইথ সাপ্লায়ার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন। এটা একাধিক প্রশ্ন আছে বিভিন্ন কোশ্চেন ব্যাংকে। রিলেশনশিপ উইথ সাপ্লায়ার, সাপ্লায়ারের সাথে রিলেশনটা কেমন হবে। সো ক্লোজ রিলেশনশিপ উইথ সাপ্লায়ার। শুধু তাই না, এটাকে আরেকটু এনহ্যান্স করে দিই। এখানেই আরেকটা প্রশ্ন হয়তো নিচে আছে কিনা জানি না, এরকম যে জাস্ট ইন টাইম অ্যাপ্রোচ যারা ফলো করে তারা আসলে তাদের সাপ্লায়ারের সংখ্যা কেমন হয়, প্রশ্নটা এরকম, মানে জিসটা বলতেছি আর কি। হ্যাঁ, তারা কি অনেক বেশি সাপ্লায়ার নিয়ে কাজ করে না ভেরি ফিউ নাম্বার, লিমিটেড নাম্বার অফ সাপ্লায়ার নিয়ে কাজ করে? বেশি সাপ্লাই নিয়ে কাজ করবে, বেশি না, অল্প। বেটার রিলেশনশিপ। হ্যাঁ, জামিল ভাই ইজ রাইট। এটা ভেরি ফিউ সাপ্লায়ার নিয়ে কাজ করবে তারা, সিলেক্টেড, এবং যারা কিনা প্রম্পট সাপোর্টটা দিতে পারবে এবং ভেরি মাচ রিলায়েবল এবং ভেরি মাচ অথেন্টিক। হ্যাঁ, যারা ওয়ান টাইম বিজনেস করে ওদের সাথে ওরা কাজ করবে না, আজকে মাল দিতে পারবে পরশু দিতে পারবে না, এরকম ভেরি ক্লোজ রিলেশনশিপ। এটা এরকম হতে পারে ভাইয়া, আমি যদি বেশি সাপ্লায়ার রাখি তাহলে একজন ফেল করলে আরেকজনের কাছ থেকে আমি নিতে পারবো, এরকম হতে পারে। না, এটা তো এখানে তো বলে নাই যে অনলি ওয়ান। অনলি ওয়ান কি বলছি? অনলি ওয়ান অবশ্যই না। হ্যাঁ, আচ্ছা, ফর এক্সাম্পল ইট মে বি 1 to 5, বাট মার্কেটে আপনার 1 to 500 সাপ্লায়ার আছে, বাট ইউ আর নট ডিলিং 1 to 50, ইউ হ্যাভ না টু না, ডিল 1 to 5, 5 এটার মধ্যে হ্যাঁ বেস্ট যারা। হ্যাঁ। হ্যাঁ, এবং তাদের সাথে ক্লোজ রিলেশন স্বাভাবিকভাবেই হবে। যখন আপনি অল্প লোকের সাথে ডিল করবেন স্বাভাবিকভাবে তাদের সাথে বেশি বেশি রিলেশন ডেভেলপ করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু বাছাইকৃত, কারণ এখানে রিস্ক ফ্যাক্টর আছে। জাস্ট ইন টাইমের তো লিড টাইম অনেক কম, কারণ ওরা তো আপনার সেফটি স্টক একেবারে না থাকে না বললেই চলে। হ্যাঁ, সেফটি স্টক নাই। সো এখান থেকে আমরা দুটা প্রশ্নের উত্তর পাইলাম। আচ্ছা, এখানে কি বলছে দেখি। বার্ড ওয়াচার ইনকর্পোরেশন ম্যানুফ্যাকচারার্স both large and small bird houses. Bird Watcher can manufacture 200 large bird houses per day. Okay, the large bird houses sell for $50 each. The per unit cost for the large houses are as follows: direct material 7, direct labor 10,
ভ্যারিয়েবল ওভারহেড 3 and ফিক্সড ওভারহেড 2। ওকে, প্রশ্নটা কি? নিশ্চয়ই থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন চাইছে। ওকে, what is bird watchers throughput contribution margin per day on large birdhouse? So very simple question, যে তাহলে এখানে থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন কত পার ইউনিট? সেলিং প্রাইস যদি 50 হয় তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত হচ্ছে? থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন, যেটা 50 মাইনাস only ডিরেক্ট direct ম্যাটেরিয়ালটা বাদ দিলেই হবে, only direct materials, so 43। 43 হবে। আর যদি টোটাল জানতে চাই তাহলে 200 দিয়ে গুণ দিয়ে দিবেন, শেষ। এটাই এটাই হলো সবচেয়ে কঠিন প্রশ্ন এই রিলেটেড। একটা থাকলে খুব মজা হবে। এটা থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন। নাই, আচ্ছা, because of changes, okay, because of changes that are occurring in the basic operations of many firms, all of the following represents trends in the way indirect costs are allocated except, except এর ঝামেলা আছে। So প্রশ্নটা কি? Because of changes that are occurring in the basic operations of many firms, all of the following represents trends in the way indirect costs are allocated except, তার মানে ইনডিরেক্ট কস্ট অ্যালোকেশন করা যাবে সব জায়গায়, একটা জায়গায় করা যাবে না, সেটা কোনটা? প্রশ্নটা হলো এইটা, যে আমরা আগে পড়ি জিনিসটা, ডিটেলসটা আর একটু জটিল। যে প্রেফারিং প্ল্যান্ট ওয়াইড অ্যাপ্লিকেশন রেটস, preferring plant-wide application rates that are applied to machine hours rather than incurring the cost of detailed allocations. আচ্ছা, plant-wide applicationটা কি? মানে যেটা আসলে factory based। বাকিগুলো হচ্ছে রাইট ইনফরমেশন, আমরা একটু স্ক্যান করে যাই। যে ইউজিং সেভারাল মেশিন কস্ট pools to measure product cost on the basis of time in a machine center. তারপর বলছে using throughput time as an application base to increase awareness of the cost associated with length throughput time, treating direct labor as an indirect manufacturing cost in an automated factory. Treating direct labor as an indirect manufacturing cost in an automated factory. এটা ট্রু ইনফরমেশন, যে যেটা কিনা রোবোটিক বা ভেরি মাচ হাইলি হাইটেক কোনো ফ্যাক্টরিতে হিউম্যান লেবারটা আসলে মানে অক্সিলারি হিসাবে দেখা হয়। সো ওটাকে ইনডিরেক্ট কস্ট হিসাবে কনসিডার করবে, এটাই স্বাভাবিক। সো এটা ট্রু ইনফরমেশন। আর এক্সেপ্ট দিয়ে যেটা যাচ্ছে সেটা হলো ফলস ইনফরমেশনটা হচ্ছে প্রিপেয়ারিং প্ল্যান্ট ওয়াইড অ্যাপ্লিকেশন রেটস দ্যাট আর অ্যাপ্লাইড টু মেশিন আওয়ার্স rather than incurring the cost of detailed allocations. এটার ব্যাখ্যাটা একটু দেখতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু স্টার দিয়ে রাখতেছি। হ্যাঁ, এটা আসলে অনেক কিছু কভার করছে, শুধু থিওরি অফ কনস্ট্যান্টের কনসেপ্টের মধ্যে নাই। প্রশ্নটা হচ্ছে 350, আমি একটু নোট রাখতেছি এটা। A company is planning to implement a just-in-time inventory management system. All of the following are benefits expected from implementing just-in-time, except, অর্থাৎ সবগুলোই বেনিফিট আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি? ডিসঅ্যাডভান্টেজটা কি? এখানে দুইটা জিনিস, কনফিউশন বাড়ানোর অনেক জায়গা আছে। এখানে বলছে দেখেন,
যে কোম্পানি ইজ প্ল্যানিং টু ইমপ্লিমেন্ট জাস্ট ইন টাইম, তারা ইমপ্লিমেন্ট করতে চায়, ভালো কথা। ইন অল অফ দ্য ফলোইং আর বেনিফিটস, বেনিফিট মানে বেনিফিট বলতে পারতো বা অ্যাডভান্টেজ শব্দটা ইউজ করতে পারতো, এক্সপেক্টেড ফ্রম ইমপ্লিমেন্টিং জাস্ট ইন টাইম এক্সেপ্ট। এখন যেহেতু বেনিফিট বলছে আর যেহেতু এখানে শেষে এক্সেপ্ট শব্দটা ইউজ করছে, একটা না বোধক বিষয় চলে আসছে, তো আমাদের মাথায় থাকতে পারে এরকম যে নিশ্চয়ই মনে কোনো ডিসঅ্যাডভান্টেজ খুঁজতেছি আমরা। হ্যাঁ, আমরা যদি ডিসঅ্যাডভান্টেজ অর বেনিফিটের অপোজিট ওয়ার্ড লস এই দুইটা নিয়ে যদি সার্চ করি, তাহলে আমরা রাইট অ্যান্সার এখান থেকে বের করতে পারবো না, ভুল হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য পুরো জিনিসটা খুব সহজ, এখানে এমন কোনো ওয়ার্ড নাই যেগুলো আমরা বুঝি না, সব বুঝি, কিন্তু টুইস্টটা হলো ওই জায়গায়। দেখেন বলছে যে সবই বেনিফিট, অপশন এ কে বলতেছে রাইট ইনফরমেশন, অথচ এটা একটু পরে দেখি কি লিখছে যে ফিউয়ার ডিফেক্টস অ্যান্ড লেস রিওয়ার্ক। ফিউয়ার ডিফেক্টস মানে কি, যে ডিফেক্টিভ প্রোডাক্ট কম হয় বা নর্মাল স্পয়েলেজের পরিমাণ অনেক কমে আসে, যেটা শুনতে কিন্তু বেনিফিট মনে হচ্ছে, হচ্ছে কিনা? অপশন এ কে যদি বাংলা মিনিং করি, এটাকে মানে বেনিফিট মনে হয় কিনা? এটা বেনিফিট, বাট বেনিফিট অফ জিআইটি না। বেনিফিট অফ জেআইটি না, নট অনলি দ্যাট, জেআইটি আপনাকে এটা এনশিওর করে না। আপনি জেআইটি করলে যে আপনার নর্মাল স্পয়েলেজ কমে আসবে, এটা কোথাও গ্যারান্টি দেওয়া না। মূল ব্যাপারটা হলো এটা, বাট ইট সাউন্ডস এ বেনিফিট। যে ফিওর ডিফেক্টস অর লেস রিওয়ার্ড, ইট সাউন্ডস বেনিফিট অর অ্যাডভান্টেজ, বাট জেআইটির সাথে এটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, জেআইটি শুধুমাত্র আপনাকে আপনার অপরচুনিটি কস্ট কমায় দেয় রিগার্ডিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যে আপনি চাইবা মাত্র পাচ্ছেন বা যতটুকু দরকার ততটুকু আনছেন, কিন্তু ইট ডাজ নট এনশিওর ইউ your normal spoilage will be reduced. But other benefit গুলো কি, যে lower obsolescence and other carrying cost, এটা ঠিক আছে। যে আমি যেহেতু মাল হোল্ড আমি অল্প দিনের জন্য করি, সো আমার এখানে ডেট এক্সপায়ার হওয়ার সম্ভাবনা খুব কম। হায়ার ইনভেন্টরি টার্নওভার খুবই স্বাভাবিক, কারণ আমার এখানে জাস্ট ইন টাইম যারা ইউজ করে তাদের তো ইউকিউটা ছোট, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা আসলে ছোট, দ্যাট মিনস তাদের ফ্রিকুয়েন্ট অর্ডার করতে হয়, সো তাদের টার্ন ওভারটা বেশি। অ্যান্ড লোয়ার ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি, যেহেতু আমার ইনভেন্টরি সাইজ ছোট, আমি হোল্ড করি, সো আমার ওয়ার্কিং ক্যাপিটালটাও কম লাগে। সবই সত্য কথা, ট্রু ইনফরমেশন। সো আসলে প্রশ্নটা ছিল ট্রু আর ফলস বললেই ভালো হতো, কিন্তু বেনিফিট অর অ্যাডভান্টেজ শব্দটা ইউজ করলে একটু টুইস্ট থাকে, নাথিং এলস। Fewer defects are required for just-in-time system to operate properly. Less rework usually is a result of fewer defects. ভালো কথা। Because of the close coordination between and among workstation and the minimum inventories held at each workstation, defect caused at one workstation very quickly affect other workstations. Just-in-time requires problems and defects to be solved by eliminating their root causes as quickly as possible. Since inventories are low, workers are able to trace problems to their source and resolve them at the viewpoint where they originated. However, fewer defects are not benefits expected to result simply from putting just-in-time system in place. মূল কথাটা এটা, যে fewer defects are not benefits expected to result simply from just-in-time system. Which of the following is not a benefit of ERP? Is not a benefit. এটা সহজ প্রশ্ন, যে বেনিফিট নয় হচ্ছে যে it helps production management avoid having to determine what parts are necessary for assembly of its products. এটা বেনিফিট নয় কেন? বাকিগুলোকে বেনিফিট বলছি, যে ইট ফ্যাসিলিটেটস ডে টু ডে অপারেশন, ভেরি ট্রু। ইট সিম্পলিফাইস রিসোর্স প্ল্যানিং, ভেরি গুড। অ্যান্ড লাস্ট ওয়ান, যে অপারেশনাল কস্ট আর রিডিউসড। এগুলো সবগুলোকে বেনিফিট, ইআরপি যারা ইউজ করেন তারা জানেন। তো বাট সিটাকে কেন বেনিফিট বলা হচ্ছে না, আমাদের সমস্যাটা কোথায়? যে ইট হেল্পস বলতেছে, তো এটা হেল্প করে। ইট হেল্পস প্রোডাকশন ম্যানেজমেন্ট avoid having to determine what parts are necessary for assembly for its product.
এই কাজটা কি আসলে ইআরপি দ্বারা পারফর্ম করা সম্ভব অ্যাজ এ সফটওয়্যার? এটা সম্ভব না বা এটা এক্সপেক্টেড না। So this is not a true statement. A company using ERP software still needs to determine what parts are necessary for assembly assembly of its products. However, ERP automates the process of determining what sub-assembly parts need to be ordered and when to place the order so that the needed inventory can be ordered at the proper times. ERP আমাকে সিগন্যাল দিতে পারে রিগার্ডিং ইনভেন্টরি, বাট ঠিক এক্স্যাক্টলি কোন পার্টসটা লাগবে সেটা সে বলে দেওয়ার ক্ষমতা রাখে না এজ এ সফটওয়্যার। বাট ন্যারেশনটা যেভাবে দিচ্ছে দেখলে মনে হয় যে এটাও একটা বেনিফিট। All of the following statements are true about Kanban except. So Kanban যেহেতু জানি তাহলে আমরা except তো বের করে নিতে পারবো যে all of the following statements are true about Kanban except which one? The Kanban is a Japanese term meaning continuous improvement. এখানেই তো মেরে দিচ্ছে। তো এটা আসলে কোনটার সাথে রিলেটেড? অপশন বি টা, যে Kanban is a Japanese term meaning continuous improvement. So হ্যাঁ, ওই যে টিওসি যেটা ছিল সেটা নাকি? না, টিওসি যেটা ছিল একটু খেয়াল করেন। হ্যাঁ, ক্যানব্যানটা আসলে কি? ক্যানব্যানের মিনিংটা কি? সিগন্যাল। সিগন্যালিং, রাইট, সিগন্যালিং। কিন্তু এখানে যে ডেফিনেশনটা বলছে অপশন ডি তে যে ক্যানব্যান ইজ এ জাপানিজ টার্ম মিনিং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এইটা আসলে ডেফিনেশন অফ হোয়াট? কাইজেন। কাইজেন। এই ম্যাচ লাগাইছে আর কি, সিম্পল। কাইজেন। কাইজেন কাইজেন ঢুকাই দিছে ক্যানব্যানে। বাকি সব ইনফরমেশন ট্রু। TUC is a technique used to improve profitability by making operating decisions that will impact net profit, return on investment, and cash flow positively. Which of the following is not a focus of TUC? TUC-র উদ্দেশ্যগুলো আমরা বুঝতেছি যে প্রফিটেবিলিটি, নেট প্রফিট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এগুলো পজিটিভ করার জন্য দরকারি, বাট টিউসি ফোকাস করে না কোন জায়গাটাতে? টিউসি ফোকাস করে না কোন জায়গায়? যে দেখেন এটা এই চারটা অপশনে আমরা এক্সপ্লেনেশনটা দেখবো ছোট্ট করে, নিচে যে অ্যান্সারটা দেওয়া আছে। হ্যাঁ, টিউসি রিলেটেড প্রশ্নগুলা একটু জটিল মনে হয় অন্যগুলোর চেয়ে, যেমন জাস্ট ইন টাইম বা ইআরপি নিয়ে যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো খুবই সহজ প্রশ্ন, কিন্তু ছোট ছোট টুইস্ট আছে। তো ফোকাস এরিয়া নয় কোনটা, তো বাকিগুলো ফোকাস এরিয়া। সো ওটাকে আমি আগে আমার ডিপোজিটে নিয়ে নিই। যে ডিক্রিজিং ইনভেস্টমেন্ট, হ্যাঁ, টিউসি যে জায়গায় ফোকাস করে কি করে, যে এটা ইনভেস্টমেন্ট ডিক্রিজ করতে সাহায্য করে বা প্রয়োজনে করবে সে। ডিক্রিজিং অপারেটিং কস্ট, ভেরি ইম্পর্টেন্ট। পুরা কস্ট অ্যাকাউন্টিং করতে গেলে আপনি সবসময় এটাই পাবেন, আপনার মাথাতে এটাই ঢুকাবে যে আপনার অপারেটিং কস্ট কমাইতে হবে। কোয়ালিটি ঠিক রেখে অপারেটিং কস্ট কমাইতে হবে, মানে কাকলি ফার্নিচারের মতো কনসেপ্টটা আসলে, দামে কম মানে ভালো। আর ইনক্রিজিং থ্রুপুট কন্ট্রিবিউশন, হ্যাঁ, কন্ট্রিবিউশন মার্জিন বাড়াইতে হবে। এই সবগুলো ঠিক আছে, একটা জায়গায় ফোকাস করে না, সেটা হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য প্লেস ইন দ্য প্রোডাকশন প্রসেস ওয়ার টোটাল অ্যাভেলেবল আওয়ার্স এক্সিড দ্য টোটাল রিকোয়ার্ড আওয়ার্স। সেন্টেন্সটার মধ্যে একটু হালকা প্যাঁচ আছে। হ্যাঁ, আপনি যদি এলিমিনেটিং ওয়েতে এমসিকিউটা বের করে নিতে পারেন এক্সাম রুমে, দ্যাটস ভেরি গুড, আপনি চট করে বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, টিউসি বলছে যে ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট পজিটিভ হইতে হবে, মানে বাড়াইতে হবে।
হ্যাঁ, প্রফিটেবিলিটি বাড়াইতে হবে, এই জায়গাগুলোকে এনকারেজ করে এবং এই জায়গাগুলোকে ইজিলি করার জন্য সে জ্ঞান দান করতেছে। তার মানে কি, এলিমিনেটিং ওয়েতে যদি আমি এমসিকিউটা বের করি, রাইট অ্যান্সারটা, সো ডিক্রিজিং ইনভেস্টমেন্ট, ইট ইজ রিলেটেড টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট পজিটিভলি। ডিক্রিজিং অপারেটিং কস্ট, যেটা কিনা আপনার এই প্রফিটটাকে বাড়াবে, নেট প্রফিটটাকে বাড়াবে। True. Are increasing throughput contribution, it's also enhance profitability or net profit. তো স্বাভাবিকভাবেই তিনটা জিনিস যদি পজিটিভ হয়, এইটার অর্থ বুঝি বা না বুঝি, এইটাই হচ্ছে রাইট অ্যান্সার, যে সেই জায়গাটাকে ফোকাস করে না। বাট এখন যদি আমি তর্জমা করে করে অ্যান্সারটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার সি এর তর্জমাটা জানা দরকার। সেটা কি? যে আইডেন্টিফাইং দ্য প্লেস, যে টিওসি এই জায়গাতে ফোকাস করে কিনা, যে আইডেন্টিফাইং দ্য প্লেস ইন প্রোডাকশন প্রসেস ওয়ার টোটাল অ্যাভেলেবল আওয়ার্স কোনটা? ওই যে শুরুতে একটা গল্প করছিলাম, যেটার মেশিন আওয়ার ছিল 20,000 ঘন্টা, ধরে নেন টোটাল অ্যাভেলেবল আওয়ার্স exceed the total required hours. হ্যাঁ, as per your customer demand, আপনার রিকোয়ার্ড আওয়ার ধরেন 25,000 হলে আপনি চালাইতে পারেন, এটাকে আমি রিকোয়ার্ড আওয়ার বলতেছি। আর আপনার অ্যাভেলেবল আওয়ার আছে 20,000। তো এটা এক্সিড করলে কি সমস্যা? আইডেন্টিফাইং দ্য প্লেস ইন প্রোডাকশন প্রসেস ওয়ার টোটাল অ্যাভেলেবল আওয়ার্স এক্সিড দ্য টোটাল রিকোয়ার্ড আওয়ার্স। এটা কিভাবে রিলেট করা যায়? বা টিওসি কি আসলে এই জায়গাটা আইডেন্টিফাই করে কিনা? So আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখি, যে TOC focuses on identifying the place in production process where total required hours exceed the available hours, not the reverse. The place is called bottleneck. এরকম সিচুয়েশন যখন হয় যে রিকোয়ার্ড আওয়ার্স আরো বেশি দরকার, অ্যাভেলেবল হচ্ছে আরো বেশি দরকার, ওই রকম সিচুয়েশনকে তো আমরা বটলনেক বলতেছি, মানে ট্রাফিক জ্যাম বলি। তাহলে after the bottleneck has been identified, the flow through the bottleneck is then maximized and used in the best way to maximize contribution. আরো কিছু আছে নাকি? নাই। So আবার একটু দেখি, জায়গাটা একটু জটিল। The TOC focuses on identifying the place in the production process where total required hours exceed the available hours, not the reverse. এটার উল্টাটা নয়। The place is called bottleneck. এরকম সিচুয়েশনটা হলেই আমরা bottleneckটা পাচ্ছি বা আমাদের জ্যামটা ক্রিয়েট হচ্ছে। After the bottleneck has been identified, the flow through the bottleneck is then maximized and used in the best way to maximize contribution. কনফিউশন কি দূর হয়েছে কারণ? জি, কি অ্যাড করতে চান? এখানে ভাই বলতেছে যে আমার অ্যাভেলেবল আওয়ার যদি রিকোয়ার্ড আওয়ারের থেকে বেশি হয়, তাহলে তো ওখানে আমার কোনো মানে হেডেকটা নাই। হেডেক যদি আমার রিকোয়ার্ড আওয়ার্স বেশি হয় অ্যাভেলেবল আওয়ার থেকে, তখন আমি থিওরি অফ কনস্ট্যান্ট ইউজ করে বটলনেক আইডেন্টিফাই করে ম্যাক্সিমাইজ দ্যাট করতে মিনস পারবো। এটাকে রিভার্স করলে যেটা হবে, এটাকে রিভার্স করে দেন, এরকম যদি হয় সেক্ষেত্রে কোনো হেডেক নেই। মানে মেশিন আওয়ারকে যদি 25 বানাই দিই আর আপনার রিকোয়ার্ড যদি 20 করে দিই, তাহলে কোনো হেডেক আছে না। এটাই। কিন্তু এক বাক্যে সেন্টেন্সটা পড়লে কিন্তু কনফিউশন কাটে না, রাইট। এটাই, নট দ্য রিভার্স। তো এটাই আসলে সম্মিলিতভাবে পড়াশোনা করার বেনিফিট। এইটা একা পড়তে গেলে আসলে 20টা এমসিকিউতে অনেক সময় লেগে যায় বা কিছু ইমপারফেকশন থেকেই যায়। ছোট ছোট সবই সহজ মনে হয়, সহজই আসলে, কঠিন আমি কখনোই বলবো না, সহজ। যে এই 20টা এমসিকিউ একসাথে পড়া আর একা পড়ার মধ্যে অনেক পার্থক্য। এটা আমার ধারণা 1 বছর পরে যদি আপনাকে এখান থেকে প্রশ্ন করা হয়, আপনি রাইট অ্যান্সার দিতে পারবেন।
আমরা লাস্ট প্রশ্নে এসে গেছি সম্ভবত, এটা মানে এটা লাস্ট। ওকে, 355 যে বলছে যে একটা ইনকর্পোরেশন রিসেন্টলি installed just-in-time production and purchasing system. If Freserio's experience is similar to that of other companies, Freserio will likely কি করতে পারে? এই কোম্পানিটা কিছুদিন আগে জাস্ট ইন টাইম ইনস্টল করলো, ভেরি গুড। তো ওদের এক্সপিরিয়েন্স ইজ সিমিলার টু দ্যাট অফ আদার কোম্পানিজ, অর্থাৎ অন্য যারা জাস্ট ইন টাইম ইউজ করে তাদের মতোই তার অভিজ্ঞতাটা, সেক্ষেত্রে প্রেসারিও উইল লাইকলি করতে পারে। লাইকলি এই প্রশ্নটা নিয়ে আমরা মাঝখানে আলাপ করে আসছি, জাস্ট ওইটাই, জাস্ট কথাটা কি সুন্দর করে ঘুরাই দিচ্ছে। জাস্ট ইন টাইমের একটা বৈশিষ্ট্য এটা, যে they can reduce the number of suppliers with which it does business will likely, তাই না? এটা জাস্ট ইন টাইমের একটা ট্রু বৈশিষ্ট্য, যে যারা জাস্ট ইন টাইম ফলো করে এই ধরনের বিজনেস ফার্ম গুলো খুবই লিমিটেড নাম্বার অফ সাপ্লায়ার নিয়ে কাজ করে। বাট ইন্ট্রোডাকশনটা অন্যরকম, ওরা এই কিছুদিন আগে ইনস্টল করছে, ওর অভিজ্ঞতাটা অন্যদের মতো আন্দাজি, কোনো দরকারই নেই, শুধু বললেই হতো যে কোনটা জাস্ট ইন টাইমের একটা ট্রু ক্যারেক্টারিস্টিক্স, তা বলে নাই। তো অন্যগুলা কেন না, দেখেন অন্যগুলা ফলস ইনফরমেশন দিয়েছে। ইনক্রিজ ইন ডলার ইনভেস্টমেন্ট ইন ফিনিশড গুডস ইনভেন্টরি, এটা কি হতে পারে কখনো? হ্যাঁ, জাস্ট ইন টাইম তো এটাই চায় যে তার ইনভেস্টমেন্ট কমাবে, ইনভেন্টরি রিলেটেড ইনভেস্টমেন্ট কমানোটাই তার উদ্দেশ্য, সো এটা কখনোই হতে পারে না। সিতে বলছে যে বি লেস রিলায়েন্ট অন সেলস অর্ডার্স অ্যাজ এ ট্রিগার মেকানিজম ফর প্রোডাকশন রানস। হ্যাঁ, লেস রিলায়েন্ট অন সেলস অর্ডার, হ্যাঁ এটাও সত্য না। সেলস অর্ডারের প্রতি লেস রিলায়েন্ট হলে ব্যবসার অস্তিত্ব সংকটে পড়তে পারে। আর ইনক্রিজ দ্য সাইজ অফ ইন্ডিভিজুয়াল অর্ডার্স অফ র ম্যাটেরিয়ালস, ইন্ডিভিজুয়াল অর্ডার্স যেটাকে আমরা ইওকিও বলতে পারি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইনভেন্টরি ম্যানেজমেন্টে পাবেন এটা। সো ইনক্রিজ করা তো মোটেও উদ্দেশ্য না। হ্যাঁ, অর্ডার সাইজ বড় হওয়া মানে কি, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগতেছে, আপনার হোল্ডিং কস্ট বেশি লাগবে, সবকিছুই বেশি বেশি, সো এটাও কমানো হলো জাস্ট ইন টাইমের উদ্দেশ্য। সো এটাও রাইট ইনফরমেশন। তো সিম্পলি আমরা এখান থেকে শুধু বৈশিষ্ট্যগুলো জানলাম আর কি। তো এই ছিল জাস্ট ইন টাইম রিলেটেড এমসিকিউ গুলো, সরি নট অনলি জাস্ট ইন টাইম, সাপ্লাই চেইন রিলেটেড যে প্রশ্ন। এখন যেটা আমি আপনাদেরকে একটা এরপরে যে টপিকটা আছে এটা হচ্ছে বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট। এটা খুবই ছোট্ট একটা টপিক, খুবই ছোট্ট একটা টপিক। এটা আমরা কালকে শুধু টেক্সটটা পড়বো, নট এমসিকিউ, শুধু টেক্সটটা পড়বো এবং এখান থেকে কিছু ব্যাখ্যা বের করে নিয়ে আসবো, কিছু স্যাম্পল এমসিকিউ হয়তো অ্যাড করবো। আর আজকে যেহেতু কালকের মধ্যে খুব বেশি সময় পাবেন না, কিন্তু একটু স্ক্যান করবেন, গল্প পড়ার মতো করে একটু বইটা হালকা স্ক্যান করবেন। এরপরে যেটা করবো, নেক্সট উইকে নেক্সট ফ্রাইডে আমরা একটা মক টেস্ট নিব, দুইটা মিলে, সাপ্লাই চেইন এবং বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট, এই দুইটা মিলে। প্রশ্ন সংখ্যা খুব বেশি হবে না, হয়তো 30, ম্যাক্সিমাম 30। যতটুকু পড়াইলেন ততটুকু জিতু ভাই, সাপ্লাই চেইন প্লাস বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট। সাপ্লাই চেইনে তো আরো আছে, টপিক আছে, বাকি আছে, তো বাকি আছে যেটা টেক্সট বুক আছে সেটা আপনি করে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, না যতটুকু পড়েছেন কোশ্চেনের মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, না তাহলে তো প্রশ্ন আউট হয়ে গেল, আমি প্রশ্ন এখান থেকে নিব না, এই কোশ্চেন ব্যাংক থেকে অন্তত নিব না। না সেটা বলছি না, আমার কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তো জি 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 জি, কনসেপ্ট এরকমই। তো আমার টেক্সট আসবেও না কখনো। বরং টেক্সট বুকে অনেক জটিল জটিল কথাবার্তা আছে, এত দরকার পড়বে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যেটা আমরা বুঝি এর মধ্যে কভার হয়ে যাবে। আর বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্টের টেক্সটটা আমরা কালকে পড়বো, আপনারা একটু পড়ে রাখবেন, কালকে আমরা গল্প করবো যে এর ভিতরে আসলে কি আছে, কি ইমপ্রুভ করতে চাচ্ছে, বা এটার সাথে কস্ট অ্যাকাউন্টিং এর আসলে রিলেশনটা কোথায়, আমরা ওইটা ট্র্যাক আউট করবো।
হ্যাঁ, বেশি কিছু উদ্ধার করার দরকার নেই। সো এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট, এই দুইটা মিলে আমরা নেক্সট ফ্রাইডেতে 30 MCQর একটা মক টেস্ট দিব, যেটা কোশ্চেন আমরা ঠিক আমাদের আগের পার্টিসিপেন্টরা যারা আছেন তারা জানেন, আমি কোশ্চেনটা আগে দিয়ে দিব, মেইলে দিয়ে দিব, হয়তো বুধবারে ছেড়ে দিব। আপনারা আপনাদের সময় মতো ওটা করে রাখবেন, আপনারা আপনাদের ফুসরত মতো প্র্যাকটিস করে রাখবেন। আমরা জাস্ট লাইভে এসে এটা সলভ করব এবং স্কোরিংটাও বের করে ফেলবো সাথে সাথে। হ্যাঁ, শুক্রবারে যদি মক থাকে তাহলে অবশ্যই একদিন আগে বা 2 দিন আগে আমি কোশ্চেনটা দিয়ে দেবো। আর কোশ্চেন অবশ্যই হকের MCQ ব্যাংক থেকে একটাও আসবে না, অন্য কোথাও থেকে আসবে। সেক্ষেত্রে আপনাদের কাভারেজটাও বাড়বে। আপনারা শুধু হক নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই, এটা মানে দায়িত্ব নিয়ে বলতেছি। টেক্সট বুকটা ভালো করে পড়বেন আর হকের MCQ ব্যাংকে যা আছে এইটুক ভালো করে ডাইজেস্ট করেন। আর বাড়তি MCQ এমনি পেয়ে যাবেন যখন মক টেস্ট গুলো চলে আসবে, স্বাভাবিকভাবে দেখা যাবে ওখান থেকে আরো 500 MCQ চলে আসবে। হ্যাঁ, সো এটা অ্যাডিশন। তাহলে হবে কি, কোশ্চেনের প্যাটার্ন গুলা সম্পর্কে আমরা আরো একটু ডাইভার্সিফাইড নলেজ পেয়ে যাবো। এগুলো বিষয়। আমাদের ফ্রাইডেতে মক টেস্ট, স্যাটারডেতে আমরা কি করব? স্যাটারডে আবার একটা নতুন টপিক নিয়ে নেব। আচ্ছা, তো আমরা নেই। বাসায় বসে বিজনেস প্রসেস আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা পড়বো। হ্যাঁ, টেক্সটটা পড়েন, কালকে আমরা বিজনেস প্রসেসের টেক্সটটাই পড়বো। টেক্সট পড়বো, যে যার মতো কিছু প্রশ্ন সেট করে রাখবেন, আমরা যত মানে আমার ওয়ান ওয়ে কনভারসেশন করতে না হয় কারণ এখানে শেয়ারিংটা বেশি দরকার। হ্যাঁ, মানে একে তো অনলাইন, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, আই কন্ট্যাক্ট হয় না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অনলাইনের। বাট কনভারসেশন যদি পার্টিসিপেটরি হয় দেন ইট উইল বি মোর ইন্টারেস্টিং। আর এক একজনের এক এক সাইডে অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো শেয়ার করা দরকার। তো আজকে এই পর্যন্তই থাক, তো কালকে একটু টেক্সটটা দেখে নেন, আর নেক্সট ফ্রাইডেতে আমরা একটা মক টেস্ট দিব। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। আমার কিছু কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, একটু শিওর কথা শিওর বলতে শিওর 5 মিনিট। শিওর শিওর, বলেন। মানে সবাই যাওয়ার পর বলবো নাকি এখন না না বলবো? না, অসুবিধা নাই। ওকে, স্লাইড নাম্বার 139 এ। 139, আচ্ছা, মানে টেক্সট বুকে। জি জি। আচ্ছা, আমি একটু শেয়ারটা চেঞ্জ করি। টেক্সট বুকটা হয়ে গেল। On 39. Hmm. 139, আচ্ছা, এটা। হ্যাঁ জি, এখানে যে নোটটা আছে, নোটটা কনফিউজিং। আচ্ছা, কি বলছে, অ্যাবজর্পশন কস্টিং for external financial reporting purposes is not done any differently when TUC is being used. আচ্ছা, inventory cost for internal TUC analysis purposes are simply different from inventory cost for financial reporting purposes. আচ্ছা, কনফিউশনের কিছুই নাই। অ্যাবজর্পশন কস্ট তো বুঝি আমরা, অ্যাবজর্পশন কস্টিং মানে কস্টিং, মানে সব এক্সপেন্স গুলা আমাদের ইনভেন্টরিতে নিয়ে আসা। আমি বলি জামিল ভাই, আপনার কনফিউশনটা থাকবে না। কনফিউশনটা আমরা যেহেতু মাঝখান থেকে শুরু করছি, তো কিছু টার্মিনোলজি আসতেছে কস্ট অ্যাকাউন্টিং রিলেটেড, যেগুলো এই মুহূর্তে কনফিউজিং মনে হচ্ছে, অ্যাবসলিউটলি থাকবে না। আমি আপনাকে সংক্ষেপে এই জিনিসটা এলিমিনেট করে দিই। এটা হলো, কস্টিং এর দুইটা মেথড আছে, অনেকগুলো ডাইমেনশন থেকেও বিভিন্ন ধরনের মেথড আছে, বাট দুইটা ইম্পর্টেন্ট মেথড, যেটা অ্যাবজর্পশন কস্টিং যেহেতু এখানে আসছে, একটা হলো অ্যাবজর্পশন কস্টিং ভার্সেস ভ্যারিয়েবল কস্টিং। হ্যাঁ, অ্যাবজর্পশন কস্টিংটা এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ফর এক্সটার্নাল ইউজার্স, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। যেটা আমরা নর্মালি যেই ইনকাম স্টেটমেন্টটা দেখি, হ্যাঁ, ধরেন আপনি আপনার কোম্পানির ইনকাম স্টেটমেন্ট করছেন, আমি আমারটা করছি, এবং এটার ইউজার তো সবাই, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এই যে ইনকাম স্টেটমেন্ট আমরা করি, এটা আসলে আমরা প্রেজেন্টেশনটা করি ইউজুয়ালি অ্যাবজর্পশন মেথডে, অ্যাবজর্পশন কস্ট মেথডে।
আর ভ্যারিয়েবল কস্ট মেথডটা শুধুমাত্র ইন্টারনাল ইউজের জন্য, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা এটা প্রিপেয়ার করে শুধুমাত্র। হ্যাঁ, সো এইখানে এইটার একটা ইঙ্গিত আছে, দেখেন, অ্যাবজর্পশন কস্টিং ফর এক্সটার্নাল ফিনান্সিয়াল রিপোর্টিং পারপাস is not done any differently when TUC is being used. হ্যাঁ, আর inventory cost for internal TUC analysis purposes are simply different from inventory cost for financial reporting purpose. Financial reporting purpose এ আমরা যেভাবে প্রফিট লস অ্যানালাইসিস করি বা বের করি, সেটার সাথে কস্ট অ্যাকাউন্টিং এর এই মেথডটা মিলবে না, এইটাই আপনাকে নোট দিছে, নাথিং এলস। আচ্ছা আচ্ছা ভ্যারিয়েবল কস্টে কিভাবে, ভ্যারিয়েবল কস্ট মেথডে ইনকাম স্টেটমেন্টের চেহারাটা এইরকম, আপনারা পাবেন এগুলা, ডোন্ট ওয়ারি। যেমন ওখানে বলবে এরকম সেলস 100 টাকা, ডাইরেক্ট বলবে কস্ট অফ গুডস সোল্ড নাই, কিন্তু এখানে হ্যাঁ হ্যাঁ কস্ট অফ গুডস সোল্ড এর কনসেপ্টই নাই, বলবে ভিসি 40 টাকা ভ্যারিয়েবল কস্ট, বলতেছে সিএম, গ্রস প্রফিট বলবে না, বলবে সিএম, বলছে 60 টাকা। তারপরে বলতেছে আদার কস্ট, বলতে এখানে হয়তো লেস ফিক্সড কস্ট 20 টাকা দিয়ে, এখন এসে বলতেছে নেট প্রফিট 40 টাকা। এটা হলো কস্ট অ্যাকাউন্টিং ফর্মুলা, মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের ইউজের জন্য, এবং এটা ভেরি মাচ ইন্টারনাল ইউজ। হ্যাঁ, এটা আপনি আপনার সিএফও সিইও মিলে বসে অ্যানালাইসিস করে দেখতেছেন বিজনেসের কি অবস্থা, ইন্টারনাল অ্যানালাইসিস। তো টিওসি যে ব্যাপারটা, থিওরি অফ কনস্ট্যান্ট, এটা তো ভেরি মাচ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট। আচ্ছা হ্যাঁ, যেটা বলছে যে ওরা শুধু ভিসি নিয়ে কাজ করবে, এই ফর্মুলা নিয়ে কাজ করবে। আপনি যদি বলেন যে থ্রুপুট মার্জিন, থ্রুপুট কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে যদি আপনি প্রেজেন্টেশন করেন, তাহলে তো প্রফিটই বের হবে না। তাহলে কি দেখতে চাচ্ছে, এটা আসলে ইনসাইট অ্যানালাইসিস করার জন্য, নাথিং এলস। হ্যাঁ, আর অ্যাবজর্পশন কস্ট মেথডে ওখানে দেখা হয়, ওখানে কস্ট অফ গুডস সোল্ড এর কনসেপ্টটা পাবেন। হ্যাঁ, আমাদের অঙ্ক আছে এগুলো নিয়ে, অ্যাবজর্পশন আচ্ছা কস্টিং। তাহলে পরে পাবো এগুলা। জি জি, এটাই। জিতু ভাই, জি। একটা রিলেভেন্ট, ওই যে আমরা যেমন পার্ট 2 এর ক্ষেত্রে ওই আপনার এই রেকর্ডিং ভিডিও গুলো আমরা ইউটিউবে মানে দিতেন আপনি, পার্ট 1 এর গুলো কি আছে, আগের গুলো বা এখন যেগুলো, এগুলো দিবেন হ্যাঁ, কিনা? আগের গুলো আছে, পাবেন। পার্ট 1 ও আছে না? পার্ট 1 এর আগের যে কটা ক্লাস ছিল ম্যাক্সিমামই আছে, তো এই আচ্ছা ভাইদের আচ্ছা, সঙ্গে যখন শুরু করছিলাম ওটা সবগুলাই আছে, ওকে। ইউটিউবে পাবেন। ওকে, এটাও দিয়ে দেবো, আজকের সেশনটাও দিয়ে দেবো, তাহলে কাউকে ডাউনলোড করতে হবে না, কারণ মেল করা খুব ঝামেলা, আর এটা মেইলে আপলোড করতে অনেক সময় লাগে। গ্রুপে লিংক দিয়ে দিলেই হবে, হ্যাঁ হ্যাঁ, বেটার হবে। লিঙ্কটা দিয়ে দেবো, আপলোড করে দেওয়াটাই ভালো, সবাই দেখুক, সমস্যা নেই। আচ্ছা ওকে, আমাদের ভাই থিওরি অফ কনস্ট্যান্ট কি আমরা শুধু মানে ট্যানজিবল প্রোডাক্টের জন্য ইউজ করি? বসতে হবে, ক্লাসে আছে, একটু বসতে হবে। হ্যাঁ বলেন জানবেন। আমরা কি থিওরি অফ কনস্ট্যান্ট বা কন্ট্রিবিউশন মার্জিন ক্যালকুলেশনটা শুধু কি ট্যানজিবল প্রোডাক্টের জন্য করি? থিওরি অফ কনস্ট্যান্ট, হ্যাঁ এটা ডেফিনেটলি ট্যানজিবল প্রোডাক্ট, বাট এটা সার্ভিসের জন্য কাজে দিতে পারে, সার্ভিস এরিয়ার জন্য। আচ্ছা, যদি মানে আমরা তো দেখলাম যে ডিরেক্ট লেবার আমরা কন্ট্রিবিউশন মার্জিন ক্যালকুলেশনে আনি না, রাইট? আচ্ছা, হুম হুম বাট যদি আমি সার্ভিস প্রডিউস করতাম তাহলে তো ডিরেক্ট লেবারই আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালের মতো কাজ করতো, রাইট? মানে এটা একটা সুন্দর প্রশ্ন করছেন, আসলে এখানে আমাদের সীমাবদ্ধতা অবশ্যই আছে, কারণ আমরা সার্ভিস এরিয়াতে আসলে কন্ট্রিবিউশন টিওসিতে থ্রুপুট মার্জিনটা কিভাবে বের হচ্ছে এটা কিন্তু আসলে পাচ্ছি না আমরা এখানে। হ্যাঁ, তবে এটাও ঠিক, কিছু কিছু সার্ভিস বিজনেসে, লাইক আপনার ধরেন ডায়াগনস্টিক সেন্টার বা মেডিকেল বিজনেস, সেখানে কিন্তু আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, সার্ভিস মানে একেবারেই যে শুধু হাত দিয়ে টাচ করলেই হচ্ছে ব্যাপারটা এরকম না, ম্যাটেরিয়ালস ইনভলভমেন্ট যদি থেকে থাকে, সেক্ষেত্রে ওই বিজনেসটা যদি নন ম্যানুফ্যাকচারিং কনসার্নও হয়, সেক্ষেত্রে আপনার থ্রুপুট মার্জিন বের করা সম্ভব, যদি মিনিমাম অ্যামাউন্ট অফ র ম্যাটেরিয়ালস ইনভলভ থাকে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস ইনভলভ থাকে। আচ্ছা হ্যাঁ, কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হতে পারে, মানে এমন কোনো সার্ভিস এরিয়া বিজনেস নাই, ধরেন আপনার একটা বিউটি পার্লার বা মেডিকেল বিজনেস, সব জায়গায় তো ম্যাটেরিয়ালস লাগে, মেডিসিন ছাড়া তো আর একটা ল্যাব চলতেছে না, বা ডায়াগনস্টিক সেন্টার চলে না, বা একটা সেলুন চলে না। হ্যাঁ, সার্ভিস বিজনেসও আমরা পাই এরকম যে র ম্যাটেরিয়ালস এর বিষয় আছে, কিন্তু সেখানে হয়তো লেবারটাকে বেশি ফোকাস করা হয়, বা তার তখন আমরা কন্ট্রিবিউশনটা ডিরেক্ট বেশি লেবারকে থাকে। ডিরেক্ট ম্যাটেরিয়ালের মতো ট্রিট করব? না 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 না, আমি বলছি যদি মিনিমাম র ম্যাটেরিয়ালস এর ইনভলভমেন্ট থেকে থাকে,
হ্যাঁ হ্যাঁ, ধরেন ম্যানুফ্যাকচারিং কনসার্নে কি হয় যে র ম্যাটেরিয়ালস এর কন্ট্রিবিউশনটা অনেক বেশি, ধরেন 80%। হুম হ্যাঁ, কিন্তু সার্ভিস বিজনেসে র ম্যাটেরিয়ালস এর ইনভলভমেন্ট আপনার 25% হলেও হতে পারে, কিন্তু র ম্যাটেরিয়ালস তো ডিরেক্ট ম্যাটেরিয়ালস হিসেবে যদি ট্রিট করা হচ্ছে, সেক্ষেত্রে তো আমি কন্ট্রিবিউশন মার্জিন বের করতেই পারবো। মানে আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, ওখানে কি হুম, আসলে কোনো র ম্যাটেরিয়াল আছে 25% এর মতো? হ্যাঁ, এটা বিজনেস টু বিজনেস তো ভ্যারি করবে। সফটওয়্যার বিজনেসে তো এখানে র ম্যাটেরিয়ালস এর কিছু দেখি না। এক্স্যাক্টলি, তাহলে তারা কি ডিরেক্ট লেবারকে ডিরেক্ট ম্যাটেরিয়ালের মতো ট্রিট করবে? এটা আমাকে জেনে বলতে হবে, আচ্ছা, যেহেতু কোনো এক্সাম্পল আমি পাই নাই আপাতত, আমি জেনে বলবো এটা। ওকে। হ্যাঁ, কিন্তু যদি সার্ভিস বিজনেস ধরেন, আপনি মেডিকেল বিজনেস এর উদাহরণ তো এখানেই আছে। মেডিকেল বিজনেস তো এখানে র ম্যাটেরিয়ালস ইনভলভ। রেস্টুরেন্ট অলসো সার্ভিস বিজনেস, রেস্টুরেন্ট এখানে ম্যাটেরিয়ালস ইনভলভ। হ্যাঁ, এগুলোকে আমরা ইজিলি ওই ক্যাটাগরিতে ফেলতে পারি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আপনি যে এটা যে উদাহরণটা দিলেন, এটা ভেরি মাচ এক্সেপশন, যে আইসিটিতে আসলে পুরোটাই ইনভিজিবল, ম্যাক্সিমামটাই ইনভিজিবল, খালি অফিস সাপ্লাই ছাড়া, জি তাই কিনা? হ্যাঁ, ভাই, সো আমার লাস্ট কোশ্চেনটা স্লাইড নাম্বার 140 তে। 140, 140, হ্যাঁ এটা। হ্যাঁ, এখানে যে বলতেছে এলিমিনেট এনি আইডিয়াল টাইমের লাস্ট লাইনটা, মানে লাস্ট যে ক্যালকুলেশনটা বললো যে এখানে $20 পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হলেই চলবে, হুম, এই ব্যাপারটা নিয়ে আমি এগ্রি করতে পারতেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে তো বলছে আসলে কয়েকটা প্রিন্সিপালের কথা বলছে, তাই না? প্রিন্সিপাল তো না, স্টেপ গুলা টিউসির টিউসির যে 5টা স্টেপ, শুরু থেকে দেখি যে এই যে, আচ্ছা, eliminate any idle time and the constraint operation. Some ways that operations at the constant process can be relieved include একটা হচ্ছে elimination of idle time at the constant operation, such as time when the machine is not actually processing products. আচ্ছা, for example, perhaps an additional employee could be hired to work at the constant operation to help unload completed units as soon as a batch is processed and to help load the machine for the next batch. Okay. If doing that would increase throughput at the constraint by a minimum of 2,000 units per year at an annual cost of $40,000, and if the throughput contribution margin, একটা ফর্মুলা বলে দিছে, is greater than $20 per unit, then hiring an additional employee at the constraint would increase operating income. আচ্ছা, এখানে কনফিউশনটা কোথায়? যে কনফিউশন, হ্যাঁ বলেন ভাই। ইনক্রিজিং অপারেটিং ইনকাম, যে একটা অ্যাডিশনাল ওয়ার্কার যদি আমি হায়ার করি, সেক্ষেত্রে আমার অপারেটিং ইনকাম বাড়তে পারে, সামারিতেই। জি আচ্ছা, তাহলে একদম টু দ্য পয়েন্ট আপনার সমস্যাটা বলেন, আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমার অ্যাডিশনাল এমপ্লয়ি দিয়ে বাড়তে পারে না, বাড়বে বলছে যদি $20 পার ইউনিটের বেশি হয়, রাইট? তো আমার কথা হচ্ছে যে আমার ইনিশিয়ালি একটা কন্ট্রিবিউশন মার্জিন ছিল, যেটা কত আমরা জানি না, $20 আশপাশে হতে পারে। এখন আপনি 2000 ইউনিট বাড়াচ্ছেন 40,000 খরচ করে, তাহলে এখন এই $20 পার ইউনিট যেই, মানে এটা কি, মানে এটা কিভাবে 40,000 কভার করতেছে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। পেছন থেকে দেখি। If doing that, আচ্ছা, would increase throughput at the constant by a minimum of 2,000 units per year at an annual cost of 40,000, and the throughput contribution margin is greater than $20 per unit, then hiring an additional employee at the constraint would increase operating income. আচ্ছা, এটা কিন্তু বলে নাই যে এটা মার্জিনাল, হ্যাঁ, এটা অ্যাজ এ হোল। মানে এই অ্যাজ আ হোলটা নিয়ে আমার প্রবলেম, যদি $20 বেশি যদি হইতো এই এক্সট্রা প্রোডাকশনটার তাহলে 40,000 কভার করতো। আচ্ছা, এটা আসলে বিষয়টা এরকম যে আগে ধরেন এটা 20-র আশেপাশে ছিল, আপনি যেটা ধরছেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু 20,000 ইউনিটসকে এনশিওর করার জন্য
তার একটা অ্যাডিশনাল লক দরকার। হুম। এটা হলে সে এই 20 সে রিচ করতে পারবে। হুম। হ্যাঁ, তার মানে এখানে তার কনস্ট্যান্ট রিসোর্স আসলে হিউম্যান লেবার নিয়ে তার একটা ক্রাইসিস যাচ্ছে, সোজা কথা। একটা কনস্ট্যান্ট সিচুয়েশন এসেছিল, যদি সে এটা সলভ করতে পারে তাহলে সে $20 রিচ করতে পারবে অ্যাডিশনাল এমপ্লয়ি at the constraint, অর্থাৎ এই কনস্ট্যান্ট পয়েন্টে would increase অপারেটিং ইনকাম। যদি এটা সে ফেল করে তাহলে তার অপারেটিং প্রফিট মানে ওই মার্জিনটা লেস দেন 20 তে নামবে। বা তার নর্মালি 20 হওয়ার কথা না। মানে আমার ব্যাপারটা হচ্ছে, ধরেন সাপোজ 20-র আশপাশে, আগে কত ছিল? 22 ছিল কন্ট্রিবিউশন মার্জিন। আগে কত ছিল আমরা জানি না, এটা ধরে হয়তো নিলাম 22 ছিল। লেস দেন 20 ছিল। লেস দেন 20 ছিল, আচ্ছা ঠিক আছে, লেস দেন 20 ছিল। হুম। এখন আমার যদি 2000 ইউনিট বাড়ে 40,000 কস্টে, আমার 2000 এই না, 2000, এটা কি হ্যাঁ বল। 2000 ইউনিট বাড়বে এটা কি বলছে কোথাও? হ্যাঁ, এই যে ইফ ডুইং দ্যাট উড ইনক্রিজ থ্রুআউট এট দ্য, না, ইনক্রিজ নাম্বার অফ প্রোডাকশন 2000 সেটা কিন্তু বলেনি। ইনক্রিজ থ্রুপুট at the constant by a minimum 2000 units per year. এক্স্যাক্টলি। এখন 2000 বেশি আচ্ছা প্রোডাকশন হচ্ছে, আচ্ছা এখন 2000, throughput, সরি, আচ্ছা if doing that would increase throughput at the constant by a minimum of 2000 units per year. হ্যাঁ, পার ইয়ার 2000 ইউনিটস অ্যাডিশনাল হচ্ছে তা কিন্তু না, এটাকে মার্জিনাল তো বলতে পারি না। ধরেন আগে 10,000 ইউনিট হইতো, এখন 12,000 ইউনিট হবে, সেটা কি? এটাই তো বোঝা যাচ্ছে। যদি এটা হতো এটাকে আমরা বলতাম মার্জিনাল, এটা মার্জিনাল প্রোডাকশন হতো। ও, সো আপনি বলতেছেন যে 2000টা হচ্ছে টোটাল, এখন নতুনটা অ্যাড হয়ে, মানে ইনিশিয়ালি 2000 কম ছিল, এখন বেড়ে 2000-এ পৌঁছাইছে। এক্স্যাক্টলি, এটাই তার মানে ও, অ্যাজ এ হোল তাহলে ঠিক আছে, সিচুয়েশন হবে। কারণ তাহলে এটা ঠিক আছে। যদি তাহলে বলতো এটা মার্জিনাল প্রোডাকশন বলতো। হ্যাঁ, যদি 10 থেকে বেড়ে 12,000 হয়ে 2,000 বের করতাম তাহলে সেটাকে আমরা মার্জিনাল প্রোডাকশন বলতাম আচ্ছা, বা মার্জিনাল ইউনিট হইতো, কিন্তু আসলে তো মার্জিনাল না। জি জি। হ্যাঁ, সেটা এরকম। বাট তার আগে একটু দেখি, শুরুতে দেখেন আসলে মূল প্রিন্সিপালটা কি, যে এলিমিনেট এনি আইডল টাইম। হ্যাঁ, কনস্ট্যান্ট বলতে তো আসলে ধরেন আমরা সবসময় ট্রাফিক জ্যামের উদাহরণটাই বেস্ট, যে এই চিপা জায়গাটাকে ম্যানেজ করাটা সোজা কথা। তো ওই জায়গায় যে আইডল টাইমটা আছে সেটাকে এলিমিনেট করা দরকার, such as time when the machine is not actually processing product। তো যখন অ্যাকচুয়ালি প্রসেসিং এ থাকছে না, তার মানে কি আইডল টাইম ক্রিয়েট হচ্ছে, মেশিন বসায় রাখলেন না, সে অলস থাকছে। তো ফর এক্সাম্পল পারহ্যাপস অ্যান অ্যাডিশনাল এমপ্লয়ি কুড বি হায়ার্ড। এখন ওই মেশিনটাকে ধরেন আপনি গার্মেন্টস এর উদাহরণ দেন, 10 জন অপারেটর যদি আপনি না আসে বা নাই ধরেন, কিন্তু 10টা মেশিন আপনার আছে, তার মানে কি আপনার আইডল টাইম কিন্তু ক্রিয়েট হচ্ছে। সেটাই বলছে যে আপনি ওই 10টা লোক হায়ার করেন, 10টা মেশিনকে ফাংশনিং করেন, তাহলে কি হবে, তার মানে আমরা এলিমিনেশন হবে, আইডল টাইমটা থাকবে না, টাইমের বেস্ট ইউটিলাইজেশন হবে, মেশিনের বেস্ট ইউটিলাইজেশন হবে। দেন ইউ ক্যান কনফার্ম প্রোডাকশন, এটা 2000 হোক 20,000 হোক বা অ্যাজ পার ইউর প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি, যা হবার তাই হবে। কিন্তু 10টা মেশিন যদি বসায় রাখি 10টা লোকের অভাবে, দেন আপনার থ্রুপুট কন্ট্রিবিউশন কি হবে, এক্সপেক্টেড লেভেলে যাইতে পারবেন না, কম হবে। আর আমি যদি অ্যাডিশনাল লোক দিয়ে, মেশিন আছে কিন্তু মেশিনটাকে আবার ফাংশনিং করি, আপনার থ্রুপুট মার্জিন বেড়ে যাবে। সারমর্ম এইটা, জি ল্যাঙ্গুয়েজ যাই থাক, এটা হলো বিষয়। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। ওকে, ভালো লাগলো। এই প্রশ্ন দরকার, আসলে প্রশ্ন না হলে জমে না। ওকে, জামিল ভাই পড়াশোনা করতেছেন, এটা তার সাইন আর কি। ভাই শুধু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা শেষ করতে পারছি কালকে। না, এটা এই জন্য আমি বেছে নিয়েছি, এটা আসলে কমন টপিক, সবার জন্য পরিচিত। পরেরটাও ভালো লাগবে, বিজনেস ইমপ্রুভমেন্ট, ওটাও ভালো একটা টপিক। প্রচুর এগুলো থেকে কিন্তু অনেক এসে টাইপ কোশ্চিন হয়। হ্যাঁ, আমাদের রিটেন যে প্রশ্ন পার্টটা থাকে, প্রচুর প্রশ্ন হয়। আমার প্রথমবার ফেল করছি কিন্তু আমি বিজনেস প্রসেস দিয়ে, একটা অ্যান্সার করতে পারিনি। আমি এই টপিক গুলো পুরোপুরি শুধু এমসিকিউ পড়ে গেছি, থিওরি পড়িনি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।